ঘরের কোণে হাতে ওড়না পেঁচিয়ে বেঁধে রাখা তরির চিৎকার যেন কেউই শুনছে না বাইরে থেকে। শুনবে কি করে? মুখ চেপে ধরে আছে তার সম্পর্কে চাচি হয় রাহেলা নামক মহিলাটি। সাথে চরম রাগ এবং উসুল চড়াতে নিজের ভাইপোকে বলছেন জোর দিতে, ধর আকসার, ভালো করে চেপে ধরে এই মেয়েকে। সাহস কত তার! আমার অনুমতি ছাড়া পালিয়েছে বিয়ে থেকে, এখন ফিরতে হলো তো আমার কাছেই এলি। আকসার নামের লোকটির মুখে কামুক হাসি। তরি ছটফট করছে, কিন্তু কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছে না যেন সে। আকসার এর বিষেরই হাতের থাবা যখন নোংরাভাবে তরির পেটের উপরে পড়ে, তখন ভয়ে সর্বাত্ম হারানোর ক্লান্তিতে চোখ খিচে বুঝে নেয় তরি। সমস্ত চেষ্টা যেন বৃথা, সবটা যেন নিজের চোখের সামনেই মলিন হয়ে যাচ্ছে, আর কোনো উপায় নেই। হঠাৎই দরজায় জোরালো শব্দ হতেই রাহেলা পেছনে ফিরে তাকায়। দেখতে পায় তখনকার সেই লোকটির রাগান্বিত আঁখি দুটি। রিশ ফিরে এসেছে। মনকে আর মানাতে পারেনি সে। চলে গিয়েও ও মাঝপথ থেকেই ফিরে এসেছে সে আবারও। চোখের সামনে তরির এমন বিধ্বস্ত অবস্থা দেখে চোয়াল শক্ত করে আসে তার। দেখতে পায় আকসারের বিশাল হাতখানা গিয়ে থেমেছে তরির বক্ষের সংবেদনশীল স্থানে। ছোঁয়ায় কোনো কোমলতা নেই। তরি গোঙাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় চোখ খিচে বন্ধ করে নিয়েছে মেয়েটা। দম আটকানোর মুহূর্ত প্রায়। আর থেমে থাকে না রিশ। ছুটে গিয়ে এক ধাক্কায় তরির উপর থেকে সরায় আকসারকে। রাহেলা ও হতবিলম্বিত হয়ে তরির মুখের উপর থেকে হাত ছাড়িয়ে নিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। রিশের মাথা বিগড়েছে। কে বা কারা তাকে দেখার ইচ্ছে হলো না, কে বা কারা তার দেখার ইচ্ছা হলো না। হিংস্র বাঘের মতো এগিয়ে গিয়ে আকসারের একটি হাত তুলে ধরল। তীক্ষ্ণভাবে পরখ করে নিল এই হাতটি। তরির নরম বক্ষ ছুঁয়ে দিচ্ছিল নোংরাভাবে। আর আটঘাট চিন্তা না করেই হঠাৎই 1 সেকেন্ডে আকসারের হাতটি মুচড়ে দিল কোণে বরাবর। সাথে সাথে এক বীভৎস চিৎকার ভেসে ওঠে সারা ঘরটি জুড়ে। তবে সে সবে রিশ তেমন তোয়াক্কা করল না। আরেকটি হাত ছুঁতে গেলেই অনুভব করলো পেছন থেকে দুটি হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। অনবরত কাঁপছে সেই হাত দুটি। এই ছোঁয়া তরির। রিশ দ্রুত পেছনে ঘুরে তরির দিকে ফিরে মেয়েটাকে আগলে নেওয়ার চেষ্টা করলো। ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে তার। চোখের নোনা জলে পুরো মুখটা ভিজে রয়েছে। এলোমেলোভাবে বহু কষ্টে উচ্চারণ করার চেষ্টা করলো, রিশ রিশ আমাকে। মেয়েটার ভরসা পেয়েছে। রিশ বুঝলো তরির কথা। দ্রুত তরির মুখ চুলে হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, এই তো তরি, আমি আছি, কিচ্ছু হয়নি তোমার, ভয় পাই না তরি। মেয়েটা কেমন বারবার নিজেকে গুটিয়ে নিতে চাইছে রিশের আড়ালে। অতিরিক্ত ভয়ে আর টিকতে পারল না সে। জ্ঞান হারালো রিশের কোলেই। রিশ রক্তচক্ষু নিয়ে একবার রাহেলা আর আকসারের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, তোদের আমি পরে দেখে নেব, পালিয়ে বাঁচবি না তোরা আমার হাত থেকে। আর রইল না সেখানে। তরিকে পাজা কোলা করে নিয়ে দ্রুত এলো ঘর থেকে। গাড়ির ড্রাইভিং সিটে তরিকে নিজের কোলে রেখেই উঠে বসলো সে। দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো নিজ গন্তব্যে। প্রায় ঘন্টা দেড়েক পাড়ি দেওয়ার পর হঠাৎই তরির নড়চড় অনুভব হলো। থেকে থেকে রিশের শার্টটা খামছে ধরছে ও। রিশ গাড়ি স্লো করে তরির চুলের ভাঁজে বা হাত বুলিয়ে আলতো স্বরে ডাকে, তরি, জেগে আছো তুমি? তরির গোঙানির আওয়াজ কানে আসে রিশের। মেয়েটা এখনো ভয় পাচ্ছে। হঠাৎই কেঁপে কেঁপে উঠছে ও। বিড়বিড় করে বলছে, আমাকে ছেড়ে দিন, ব্যথা লাগছে, ছেড়ে দিন। তরি, আর ইউ ওকে? দেখো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি তোমার, তুমি সেফ আছো তরি। হুট করে তরি চোখ মেলে মুখ তুলে তাকায় রিশের বুক থেকে। চোখের সামনে রিশের এই মুখটা দেখে একটু শান্ত হয় যেন। একদিকে ওর দিক তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে সে গাড়িতে আছে রিশের কোলেই। কম্পমান কণ্ঠে বলে, পানি খাবো। রিশ গাড়ি থামায় সাইড করে। তরিকে নিজের থেকে সরিয়ে পাশের সিটে বসিয়ে ডাস্টবক্স থেকে পানির বোতল বের করে এগিয়ে দেয় ছিপি খুলে। তরির সাথে সাথে ঢকঢক করে বেশটুকু পানি পান করে নেয়। রিশ প্রশ্ন করে, এখন বেটার ফিল করছো?
তরি নিচের দিকে তাকিয়ে থাকে চুপ করে, চিন্তা করতে থাকে ঠিক কি হতে যাচ্ছিল আজ তার সাথে। ভাবনার মাঝেই ঋষ আবারও জিজ্ঞাসা করলো, কি হলো? সব ঠিক আছে? অন্য মনস্ক থেকেই তরি হঠাৎই বলে উঠল। ব্যথা করছে খুব। ঋষ বুঝতে না জিজ্ঞাসা করে বসলো। কোথায় ব্যথা করছে? তরি ধ্যান ফেরে কি বলে দিচ্ছিল সে মাত্রই। ছিছি, লজ্জার বিষয়। আনমনেই নিজের দিকে ভালো করে তাকাতেই একটু হকচকিয়ে যায় সে, একটু গুটিয়ে বসে, এদিক ওদিক কিছু খুঁজতে থাকে। তা দেখে ঋষ জিজ্ঞাসা করে, কি লাগবে? আমার ওড়নাটা। এবার ঋষও একটু খুঁজে দেখে বলে, ওখানেই পড়ে গেছে হয়তো, তাড়াহুড়োয় আনতে পারিনি। তরি চুপ হয়ে যায়, মৃদু লজ্জায় নিচের দিকে তাকিয়ে বসে থাকে। ঋষ বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গাড়ি স্টার্ট দিয়ে বলে, সরি, আমি ড্রাইভিংয়ে মনোযোগ দিচ্ছি। বি কমফোর্টেবল। রাত প্রায় 1:30 বাজে। তখন ম্যানশনে ফিরেই তরি নিজের মতো করে ঋষ এর রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। ডিনার করার জন্য ডাকলেও দরজা খোলেনি ও। ঋষ কিছু একটা ভেবেই সিসিটিভি ফুটেজ চেক করে দেখলো মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। আর জ্বালাতে ইচ্ছে হলো না, তাই ডাকে না। নীরবে পাশের রুমে অপেক্ষা করতে লাগলো তরির জন্য। যখন উঠবে তখন না হয় ডিনার করে নেবে। ফুটেজ বন্ধ করে নেই, ল্যাপটপ চালিয়ে রেখেই নিজের মতো অফিসের ফাইলগুলো চেক করে নিচ্ছে ঋষ। একটু পরপর ল্যাপটপে ঘুমন্ত তরিকে দেখছে ও। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য হলো তরি নড়চড় বেড়ে গেছে, এপাশ ওপাশ করছে মেয়েটি বারবার। ঋষ ভাবলো এবার হয়তো ঘুম ভাঙবে তার। ল্যাপটপ বন্ধ করে ড্রয়ার থেকে মাস্টার কি খানা নিয়ে এগিয়ে যায় তরির অবস্থানরত রুমটির দিকে। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতেই সামনে থেকে দেখা মিলল তরির। এগিয়ে যেতেই কানে এলো তরির চাপা গোঙানির আওয়াজ। ঘুমের ঘরেই বকছে নাকি ভেবেই ঋষ এগিয়ে বসলো তরির পাশে। কেমন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তরি? তরি ঘুমের মাঝেই বিড়বিড় করে বলল, ব্যথা। কোথায় ব্যথা করছে বলো আমায়। তরি বেহুশের মতো নিজের তর্জনীর আঙুল বুকে ঠেকিয়ে বলল, এখানে। রুশ ভ্রু কুচকায়, কিছুটা চিন্তিতও হয়। হঠাৎই মেয়েটা বুকে ব্যথা করছে কেন। চিন্তিত হয়ে তরির বুকের উপরেই ভাগে আলতো করে হাত ঠেকিয়ে বিচলিত হয়ে বলল, বুকে ব্যথা করছে কেন হঠাৎ? ডক্টরের কাছে যাবে, চলো উঠো। তরি ওভাবেই মাথা নাড়িয়ে না বোঝায় আস্তে করে বলে, যাব না, লজ্জা করছে আমার। বিরক্ত হয় ঋষ, হালকা চেঁচিয়ে বলল, আহা, ডক্টরের কাছে যেতে আবার কিসের লজ্জা? তরি পিটপিট করে চোখ মেলে তাকায় এবার ঋষকে দেখে। হঠাৎই কি হলো যেন মেয়েটার। হুট করেই এগিয়ে গিয়ে ঋষকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না জড়িয়ে দিল সে। ঋষ বুঝে উঠতে পারে না হঠাৎ কি হলো তার। তবুও নিজেকে শান্ত রেখে তরির মাথায় বুলিয়ে দিতে লাগলো হাত। আলতো করে মিহি কণ্ঠে ডাকলো ও। তরি, কাঁদছো কেন? তরির এবার বুলি ফুটলো যেন, কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, আপনি কেন আমাকে ওদের কাছে দিয়ে এসেছেন? আপনি তো আমায় রেখে দিবেন বলেছিলেন না কোথাও যেতে দেবেন না আমায়। তাহলে কেন ওদের কাছে দিয়ে এলেন আমায়? জানেন ওই লোক কতটা খারাপ? আমার বুকে হাত দিয়েছে কত নোংরা ভাবে। ব্যথায় দম আটকে আসছিল তখন আমার, এখনো ব্যথা করছে। আপনি কেন আমায় ছেড়ে দিলেন? ওরা তো আমায় মেরে ফেলতো। আমি মরে গেলে বুঝি আপনি খুশি হতেন খুব? ঋষির অন্তরে গিয়ে লাগছে যেন তরির কান্নারত কথাগুলো। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে সেও মেয়েটাকে। তরির এলোমেলো চুলের ভাঁজে বার কয়েক চুমু খেয়ে নিয়ে নিভু নিভু কণ্ঠে বলে ঋষ, আই এম সরি তরি, সবটা আমার জন্য হয়েছে। আমি বুঝতেও পারিনি আমার যাওয়ার পরে ওরা তোমার সাথে এসব। আমি আর তোমায় কোথাও যেতে দিব না, তোমাকে সারা জীবন আমার কাছেই রাখবো। একটু শান্ত হও তরি, কান্না থামাও প্লিজ, আমি আছি তো। বেশ অনেকক্ষণ পর তরি শান্ত হলো। ঋষকে ছেড়েই বসতেই ঋষ দু হাতের আঁচলে তরির গাল আগলে ধরে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চোখ মুছে দিল। আস্তে করে কপালে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুমি একটু বসো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। আমার খেতে ইচ্ছে করছে না। অল্প কিছু খেয়ে নিতে হবে তো তরি, পেইন কিলার দেব। খালি পেটে ওষুধ খেলে কাজে আসবে না। পেইন কিলারে যদি ব্যথা না কমে তাহলে ডক্টরের কাছে যাব।
তরি গুলগুল চোখে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা নিয়ে ডাক্তারকে কিভাবে আমি... ফিমেল ডক্টর, তাহলেই তো আর কোনো সমস্যা হবে না, তাই না? এবার যাও, ফ্রেশ হয়ে আসো, আমি হালকা কিছু নিয়ে আসছি। তরির মাথাটা হালকা ঝুঁকিয়ে সম্মতি দিল। ঋষও আলগোছা উঠে নিচতলায় গেল তরির খাবার আনতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই বিছানায় নজর যায় তরির। ঋষের ফোনটা ভাইব্রেট হতে লাগাতার। তরি এগিয়ে যায়। আননোন নাম্বার দেখে রেখে দিল সে, কিন্তু একের পর এক কল এসে চলেছে দেখে তরি কৌতূহলী হয়ে ফোনটা রিসিভ করে কানে তুলল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি তো তরি, আপনি কে? আমি ঋষের মা। ঋষ কোথায়? ও রিস, ও তো কিচেনে। এত রাতে কিচেনে কেন? আমার জন্য খাবার আনতে গেছে। আপনিই বুঝিস যে রিসকে ফেলে চাকরিতে চলে যেতেন। তুমি কি করে জানলে? ঋষই তো বলেছে। ঋত তো এসব সবাইকে বলে না, তাহলে তোমাকে? ওসব আমি জানি, আমাকে বলেছে তাই তো জানি। কি হও তুমি ঋষের? তরি এই প্রশ্নটি আর উত্তর দিতে পারল না। আসলেই তো, কি হয় সে ঋষের? আমি তো... কার সাথে কথা বলছো তরি? ঋষের গলার আওয়াজ পেতেই দরজার দিকে তাকায় তরি। হাতে খাবারের ট্রে নিয়ে এগিয়ে এলো সে। টেবিলের ট্রেখানা রেখে তরির দিকে তাকাতেই তরি ফোন ইশারা করে বলল, আপনার মা ফোন করেছে। ভ্রু কুচকায় ঋষের। রাগের মাত্রা বেড়ে যায় হঠাৎই। তুমি ওই মহিলার সাথে কেন কথা বলছো? ড্যাম ইট! বলতে বলতেই এক প্রকার টেনে ফোনটা ছিনিয়ে নেয় তরি থেকে। তরি বুঝে উঠতে পারে না হঠাৎই এমন করার কারণ। ঋষ কানে ফোন দিল, কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন কল করেছেন আপনি আবার? তুমি রাত বিরাতে মেয়ে নিয়ে থাকো এখন ঋষ? হ্যাঁ থাকি। হোয়াটস ইউর প্রবলেম? কে মেয়েটা? এত কিছু আপনি জেনে লাভ কি? আগের ওই মেয়েটার নাকি অন্য? হ্যাঁ, অন্য কেউই। শুনেছেন? খুশি হয়েছেন আপনি? এবার রাখছি। ডোন্ট কল মি অ্যাগেইন। বলির আগে কলটি কেটে দিল ঋষ। তরি ভয়ে ভয়ে তাকায় ঋষের দিকে। এই না লোকটা তাকে ধমক দেয় কল রিসিভ করার অপরাধে, কিন্তু ঋষ তেমন কিছু করল না। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে বসে তরির পাশে। টেবিল থেকে খাবারের প্লেটখানা নিয়ে তরিকে খাইয়ে দিতে থাকে নীরবে। খাবার শেষ হলেই মেডিসিন দিয়ে দেয় সে। কাল সকালের মধ্যে যদি ব্যথা না কমে আমাকে নির্দ্বিধায় বলবে তরি। বি কমফোর্টেবল উইথ মি, ওকে? এবার ঘুমিয়ে পড়ো একটু। তরি মাথা উঠিয়ে ঋষের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলে, কিন্তু আমার তো এখন আর ঘুম আসবে না, এতক্ষণ ঘুমালাম যে। তো কি করবে এখন তুমি? তরি নিজেও ভেবে পায় না কি করবে সে। হঠাৎই কিছু একটা মাথায় আসতেই বলে ওঠে ও, চলুন না একটু বাগান থেকে ঘুরে আসি। এখন রাত প্রায় 3টা বাজে তরি। তরির উৎফুল্লতা নিভে যায়। আস্তে করে ব্ল্যাঙ্কেটখানা গায়ে টেনে নিতে নিতে বলে ও। ঠিক আছে, আপনি যান, আমি ঘুমাচ্ছি। ঋষ তাকিয়ে থাকে অভিমানী মেয়েটার দিকে। হুটহাটে তার এমন গাল ফোনানোর বিষয়টা কবে যে ঋষের এমন ভালো লাগতে শুরু করেছে কে জানে। হাফ নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় ঋষ। তরিকে বিছানা থেকে ওভাবেই পাচাকোলা করে তুলে নিয়ে হাঁটা ধরে বাইরের দিকে। তরি হঠাৎই বুঝতে পারে না ঋষ কেন তাকে কোলে তুলে নিয়েছে, তাই ঘাবড়ে গিয়ে বলতে নেয়, আরে কি করছেন? ঋষ মুচকি হেসে তরিকেই নকল করে টেনে টেনে বলে, আরে আরে কি করছেন? আজব, কোথায় নিয়ে যাচ্ছেন? আজব, কোথায় নিয়ে যাচ্ছেন? কি শুরু করলেন আপনি? কি শুরু করলেন আপনি? আমার মাথায় সমস্যা, আমি পাগল। আমার মাথায় সমস্যা? আমি পাগল? এই এই কি বলে তুমি? ঋষের কথা শুনে এবার তরি খিলখিল করে হেসে উঠল। তরি যে শেষ এর কথাটা ইচ্ছে করেই বলেছে তা বুঝতে পারল ঋষ। রাগ করলো না আজ সে, উল্টে হেসে বলল, এই দুষ্টু মেয়ে, আমায় দেখে পাগল মনে হচ্ছে তোমার? তরি কোনো রকম হাসি থামিয়ে বলে ওঠে, আমি মনে করার কি আছে? আপনি নিজেই তো স্বীকার করেছেন যে আপনি পাগল, আপনার মাথায় সমস্যা আছে।
বলেই আবারও হাসতে শুরু করলো সে। কথার মাঝেই সদর দরজা খুলে বাড়ির পেছনের সাইডে ফুল বাগানে এসে পৌঁছালো তারা। তরিকে সবুজ ঘাসের উপরে বসিয়ে দিল রিশ, নিজেও তার পাশে বসে দু হাত পেছনে ঠেকিয়ে দিল। তরি হাসতে হাসতে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো মন ভরে। দূর বাতাসে হালকা দোল খাওয়ার একটি নয়নতারা ফুলের গাছ চোখ পড়তেই আঙুল উঁচিয়ে রিশকে আদেশ করলো, ওখান থেকে একটা ফুল এনে দিন। তুমি গিয়ে পছন্দ করে নিয়ে আসো না। না, আমি ওদিকে যাব না। যদি সাপ থাকে তো কামড় দেবে না আমায়? তো আমাকে যেতে বলছো যে? আমারও তো কামড়াবে। তোরে ভাবান্তর হলো। আসলেই তো রিস তো ঠিকই বলেছে। এবার নিজের মতো ঘুরিয়ে বলল ও। থাক, যাওয়া লাগবে না ওখানে। রিস হেসে ফেলে মেয়েটার বোকামিতে। উঠে যেতে নিলেই তরি তার বাহু চেপে ধরে। আরে যাচ্ছেন কেন? কামড়ে দেবে তো। ও জায়গা প্রতিদিন পরিষ্কার করা হয় তরি, কোনো সাপ নেই। বসো, নিয়ে আসছি। ঠিক আছে, একটাই কিন্তু, এর বেশি না। রিস গিয়ে একটাই নয়নতারা ফুল নিয়ে এগিয়ে এলো। তরির পাশে বসতে বসতে বলল ও। কি করবে এটা? চুলে গুজবো। রিস আলতো হেসে তরির কানের পাশে গুজে দেয় ফুলটি। আস্তে করে বলে, লুকিং মাচ বিউটিফুল। তরি উজ্জ্বল হেসে রিসের কাঁধে মাথা ঠেকায়। তারপর শুরু হয় তাদের হাজারখানেক কথার বুলি। এখানে একটা দোলনা থাকলে ভালো হতো, তাই না? তোমার পছন্দ? ভীষণ। আচ্ছা। রিসু ভ্রু কোচকায়, হালকা হেসে বলে, থাকবে না কেন? অনেক আছে। কেন? আচ্ছা, ঢাকায় কোনো কলেজ নেই? আমি এইচএসসি দিতে হলে কি আবার রাজশাহী যাওয়া লাগবে চাচির কাছে? তুমি এক্সাম দিতে চাও? চাই তো। এক্সাম না দিলে তো আর পড়াশোনাও হবে না, কোনোদিন চাকরিও পাবো না, তাই না? হুম। তাহলে আমি কালই ফিরে যাই। পড়ালেখা না করলে ফেল করব না। রিস চমকে তাকায় তরির দিকে, হালকা চেঁচিয়ে বলে ওঠে, পাগল তুমি? আবারও ওখানে যেতে চাইছো? আজ আমি সময় মতো না গেলে তোমার কি হতো কোনো আইডিয়া আছে? এমনিতেই তো ব্যথায় নাক মুখ কুঁচকে নিচ্ছ বারবার। সারাটা শরীর ছুঁয়ে দিলে আদৌ বেঁচে থাকতে এতক্ষণ তুমি? তরি মাথা নুইয়ে ফেলে। রিস চেয়ে দেখে মেয়েটার নেতিয়ে যাওয়া মুখখানা। কণ্ঠে কোমল করে জিজ্ঞাসা করে, কি হলো? তরি বিড়বিড় করে বলে ওঠে, বিয়ের পর সব ছেলেরাই বুঝি বউকে এইভাবে ব্যথা দেয়। আমি কখনোই বিয়ে করব না। রিস হাঁ হয়ে যায়। কি বলবে এই মেয়ে? ঠিক কতখানি ভয় পেলে এমন কথা বের হয় মুখ দিয়ে? রিস এক হাত বাড়িয়ে নিজের সাথে জড়িয়ে নেয় তরিকে। মোহনীয় কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, খুব বেশি ব্যথা করছে এখনো? কমেছে একটু। কিছুক্ষণ নীরব থাকে রিস। মহাশূন্যের দৃষ্টি তার। এই রজনীতে তার কাঁধে মাথা এলিয়ে রয়েছে মনের মানুষ, খুব কাছের একটি সুকন্যা। অনিশ্চিত ভবিষ্যৎ হাহাকার করছে যেন হৃদয়ের গহীনে তার। মেয়েটার বয়স নিতান্তই কম, 28-29 বয়সে হেঁটে চলা এই তাগড়া লোকটি নাকি শেষমেশ প্রেমে পড়ল 17 বছরই এক কন্যার। কত কত লালসাময়ী না এসে হানা দিত ঋষের প্রেমে, কিন্তু সব ছেড়ে এই পিচ্ছি মেয়েটার মনে ধরতে হলো তার। এই মেয়েকে সামলাতে পারবে তো ঋষ? এর ছোঁয়াগুলো আজকের ঘটনাটায় আরও ভয় গেঁথেছে মনে। শরীরের উছিলায় কোনো ছোঁয়াই এখন তরির কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু রিস যে সীমাহীন পাগলামি করে বসবে ক্ষণে ক্ষণে, তখন কি হবে তরির? বেশ অনেকক্ষণ চিন্তার পর রিস দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ব্যথা দেয় না সুরশ্রুতি। তার প্রতিটি ছোঁয়া থাকে কোমল ফুলের নরম পাপড়ির মতো। শারীরিক কিছু ছোঁয়ায় যন্ত্রণার আভাস থাকলেও তা হয় সুখের যন্ত্রণা। নিজের সাথে ভালোবাসার মানুষটিকে বেঁধে রাখার মতো সুখের যন্ত্রণা। আমি তোমায় কষ্ট দিব, ভীষণ জ্বালাবো তোমায়, আবার আদরে জড়িয়েও নিব, কজ আই ফল ইন লাভ উইথ ইউ। একটুক্ষণ নীরব থেকে এক চর্মপ্রদন প্রশ্ন করে বসে রিস তরিকে, বউ হবে আমার সুরশ্রুতি?
তরির দিক থেকে কোনো উত্তর আসে না। ঋষ অপেক্ষা করে, হয়তো মেয়েটি খুব বেশি চমকে গেছে ঋষের কথায়। সময় নিক, ধীরে সুস্থে উত্তর দিক। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরও তরি কিছুই বলে না। একটু অবাক হয়ে ঋষ ঘাড় ফিরিয়ে তাকাতেই দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে নীরবে। কাকে এতক্ষণ এসব বলছে সে? তরি তো গভীর ঘুমে মগ্ন। ঋষ হেসে ফেলে, হালকা আফসোসের সহিত মাথা নাড়ায় দুদিকে। ইস, মেয়েটা তার মনের কথাগুলো শুনলই না। বা হাত দিয়ে তরিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ঋষ। ফোন চেক করে নেয়, সময়টা প্রায় ভোর। বাগান এরিয়ার মৃদু বাতাস কারণে মুহূর্তটা খুব একটা খারাপ লাগছে না। ঘাসগুলো পরিষ্কার, তাই মনে মনে চিন্তা করলো এখন আর ঘরে যাওয়ার দরকার নেই। বাকি 2 ঘন্টা কি 3 ঘন্টা এখানেই না হয় পার করে দেওয়া যাক। যেমন ভাবনা তেমনই কাজ। আস্তে করে ঝরঝরে ঘাসের উপরে শুয়ে পড়ল ঋষ। এক হাতে জড়িয়ে তরির মাথাটা রাখলো নিজের বুকের উপরে। আলতো হাতে মেয়েটার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে লাগলো সে। পরদিন সকালে অফিসের জন্য ফর্মাল গেট আপে রেডি হয়ে নেমে আসে ঋষ। কিচেনের সার্ভেন্টের সাথে সাথে তরিকে দেখে বেশ চমকায় ও। একটু এগিয়ে গিয়ে হালকা উঁচু স্বরেই বলে ওঠে, তুমি কিচেনে কি করো? তরি দ্রুত হাতে কাবাব তৈরির জন্য মাংসটা ম্যারিনেট করতে করতে এক পলক ঋষের দিকে তাকিয়ে বলল, ও আপনি রেডি? আসুন নাস্তা করে নিন তাহলে। আই ওন্ট। তুমি বলো, তুমি কিচেনে কেন? তোমাকে এসব করতে কে বলেছে? ঋষ আর চোখে সার্ভেন্টের দিকে তাকাতেই মহিলা ভয়ে ঢোক গিলে, এই না তার চাকরিটা যায়। তরির চোখে পড়তে ঋষকে বলে ওঠে, ওনার দিকে ওভাবে তাকাচ্ছেন কেন? আমি নিজেই এসেছি এখানে। একদম বকাবকি করা চলবে না ওনাকে। তোমার মাথা ফাটাবো আমি। কিচেনে কেন? আরে আপনি তো চলেই যান। আমি সারাদিন বাড়িতে বসে বসে কি করব বলুন তো? রান্না করে তো একটু সময় পার করতে পারি, তাই না? শুধু কোনো অঘটন ঘটলেই দেখবে কি করি। তরি সিঙ্ক থেকে হাত ধুয়ে এগিয়ে আসে ঋষের কাছে। তার কোনো কথায় পাত্তা নেওয়া দিয়েই বলে ওঠে, নাস্তাটা করে নিন না। জোর করে না তরি, আই মিন মাই ডায়েট। তরি চোখ গোল গোল করে মুখখানা একটু এগিয়ে নিয়ে বলে, বেশি মোটা হয়ে গেছেন? মানে? ডায়েট করছেন যে? আমি তো জানতাম যারা বেশি মোটা তারাই ডায়েট করে চিকন হওয়ার জন্য। দ্যাটস নট রাইট। মানুষ ফিট থাকার জন্য ডায়েট করে। তোমারও করা উচিত, যে একটা শরীর একটু হাওয়া দিলেই পড়ে যাও মাথা ঘুরিয়ে। ইউ মিন মিষ্টি খেতে পারবো না? ওসব আমি পারবো না বাবা। সব না খেলে মানুষ বাঁচে? ঋষ আলতো হেসে ফেলে মেয়েটার এমন কথায়। মেয়েটাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার পরখ করে দেখেই তরির পরনে তার শার্ট, নিজের বলতে প্লাজো, গলায় ওড়নার বদলে ঝুলছে সাদা রঙের একটা টাওয়াল। ঋষের হাতের ইশারায় বলে, টাওয়ার জড়িয়ে ঘুরছো কেন? ও এটা ভেজা চুল বেঁধেছিলাম, তারপর খুলে গলায় নিয়েছি। ওনাটাও কোথায় যে রাখলাম কে জানে। মেনশনের বাইরে এভাবে যেও না, কেমন? বাগানেও যাব না। যেও, তবে এটা পরে নয়। তোমার ড্রেস পরে যেও, বাইরে গার্ড থাকে। একটু মেনটেন করে চলো বাচ্চা। ঠিক আছে যাব না। আপনি দুপুরে আসবেন, বাড়িতে লাঞ্চ করবেন। হুম, আমার সময় হবে না। অত শত বুঝি না, আমি অপেক্ষা করব আপনার জন্য। ঋষ উত্তর দেয় না আর সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, ওর দিকে খেয়াল রাখবে। প্রয়োজন হলে আমায় কল দিবে, আর আমি আসা পর্যন্ত ওর সাথেই থেকো। ঠিক আছে স্যার। ঋষ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই তরি ছুটে যায় দরজা খোলার জন্য। পেছন থেকে সার্ভেন্টই ডেকে বলতে নেয়, ম্যাম আমি যাচ্ছি, আপনি দাঁড়ান। তরি বিরক্ত হয় সার্ভেন্টের কথায়। দরজা ছিটকিনি খুলতে খুলতে সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলল, কি তখন থেকে আপনি আগে করছো? বলো তো আন্টি, আমার নাম তরি, আমায় তরি বলেই ডাকবে, বুঝেছো? সার্ভেন্টটি এসে ধরতেই তরির আচরণে মুগ্ধ, কিন্তু ঋষের ভয়ে মিশতে পারছে না এই যা। দরজার সামনে 50 ঊর্ধ্ব বয়সের একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তরি আলতো হেসে বলে, আসসালামু আলাইকুম, কে আপনি? লোকটি ভ্রু কোঁচকায়। তরির চেহারাটা পরিচিত বলে মনে হচ্ছে না মোটেও। আস্তে করে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, ওয়ালাইকুম সালাম। রিশ কোথায়? আর তুমি কে? আমি তরি। রিশ কি আপনাকে চেনে? ভেতরে আসি। তরির সাথে সাথে দুপাশে মাথা নাড়িয়ে বলল,
না, রিশ বলেছে অপরিচিত কেউ আসলে ভেতরে ঢুকতে না দিতে। আপনি কি রিশের পরিচিত? রিশের বাবা আমি। তরি টেনে টেনে বলে। ও, আগে বলবেন তো। আসুন আঙ্কেল। রাদিম আর চোখে তাকিয়ে একবার পর্যবেক্ষণ করে ভেতরে এসে সোফায় বসলো। তরিও সাথে সাথে এসে বসলো। আপনি বসুন আঙ্কেল, আমি 2 মিনিটে আসছি। 2 মিনিট বললেও প্রায় 10 মিনিটের মাথায় হাতে ট্রে নিয়ে ফিরে আসে তরি। রাদিম সাহেবের সামনে ধোয়া ওটা গরম চা আর হালকা নাস্তা রাখতেই বলল, আপনি চা পছন্দ করেন নাকি কফি পছন্দ করেন সেটা তো জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম, তাই চা দিয়েছি। তবে কফি পছন্দ করলেও বলুন, আমি এনে দিচ্ছি। রাদিম সাহেব নীরবে পর্যবেক্ষণ তরিকে করছে। চায়ের কাপটা আলতো হাতে নিয়ে জিজ্ঞাসা করে, রিশ কোথায়? ম্যানশনে নেই নাকি? উনি তো সকালেই বের হলো, লাঞ্চ টাইমে আসবে। রাদিম খানিক অবাক হয়ে বলে ওঠে, সে এখন লাঞ্চটা ও ঘরেই করে। না আঙ্কেল, তবে আমি আজ বলেছি আসতে। শিওর তুমি? তা তো জানি না, আপনি যোগাযোগ করেননি। হুম, ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। বিড়বিড় করে কথাটি বলে পাশে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টের দিকে তাকিয়ে রাদিম সাহেব বলল, ওকে কবে থেকে কাজে রাখা হলো? রিশ তো এত কেয়ারলেস না যে একটা বাচ্চা মেয়েকে কাজে রাখবে। তরির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। একবার রাদিম সাহেবের দিকে তো আরেকবার সার্ভেন্টের দিকে তাকাচ্ছে এলোমেলো ভাবে। সার্ভেন্ট আস্তে করে উত্তর দিল, আপনার একটু বুঝতে ভুল হচ্ছে বড় সাহেব, ও সার্ভেন্ট না। তাহলে কেউ রিশের ম্যানশনে কি করছে? তরি বিড়বিড় করে বলতে নাই, আমি তো তার মানে রেহেনা যা বলেছে তাই সত্যি, তুমি রিশের সেই গার্লফ্রেন্ড, লিভিনে আছো তোমরা। কথাটা কানে যেতেই তরি দ্রুত বলে ওঠে, না, আমি কেন ওনার গার্লফ্রেন্ড হতে যাব? তাহলে কে তুমি, আর এখানেই বা আছো কেন? তরির মুখে আধার ছায়া নেমে আসে। বুঝতে পারছে না ঠিক কি বলা উচিত। আসলেই তো সে কে, কেনই বা এখানে আছে? আদতে এখানে এভাবে পড়ে থাকার কোনো মানে আছে কি? কি হলো, টেলমি। তরি চিবুক নামিয়ে নেয়, আস্তে করে বলে ওঠে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, রিশ আমাকে আশ্রয় দিয়েছে, আমি চলে যাব। রাদিম চেয়ে দেখে মেয়েটার ভয় মিশ্রিত মুখখানি কেমন চুপসে গেছে। একবার কিচেনের দিকে দৃষ্টিতে জিজ্ঞাসা করে, রান্না করছিলে বুঝি? তরি উপর নিচ মাথা ঝাঁকায়। পারো? তরি এবার উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে যাও, ঝাল কম দিও, বেশি ঝাল পছন্দ নয় আমার। তরি সম্মতি জানিয়ে চলে যায় কিচেনে। আর এদিকে রাদিম সাহেব অপেক্ষা করতে থাকে রিশের জন্য। ঠিক 2টা না হলে 2:30টার কাছাকাছি সময়ে মেনশনে এসে উপস্থিত হয় রিশ। দু হাতে ওজনই 2টো ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতেই সামনাসামনি হয় রাদিম সাহেবের। ড্যাড, তুমি কখন এলে? সেই সকালে। আসবে জানাওনি যে? আফটার 4 মান্থ ভাবলাম এয়ারপোর্ট থেকে সোজা তোর কাছে আসি, দেখে যাই কেমন আছিস। এখন তো মনে হচ্ছে ভালোই আছিস। রিশ এগিয়ে এসে গা ছেড়ে বসে রাদিমের সামনাসামনি সোফায় গলা উঁচিয়ে তরিকে একবার ডাকে। তারপর রাদিম সাহেবকে উদ্দেশ্য করে বলে, তরির সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে উপরে কি করছে? এতক্ষণে তো তোমার মাথার সব পোকা বের করে ফেলার কথা। রাদিম সাহেব হালকা হেসে বলে, বাব্বা ভাব এনে ভয় দেখানোর মতো কথা বলছে। রান্না শেষ করেই কোনো মতো রুমে গিয়ে দৌড় দিয়েছে, আমার সামনেও আসেনি আর। তুমিও না? তা কোথায় পেলে ওকে? রিশ চোখ তুলে তাকায় রাদিমের দিকে, তির্যক দৃষ্টি দিয়ে বলল, ছেলের প্রেম কাহিনী শুনতে চাইছো? বাহ, প্রেমও হয়ে গেল, বল শুনি। ওসব সিক্রেট। তা বলে এমন বাচ্চা একটা মেয়ের সাথে তুই? কিচ্ছু করার নেই, মন টেনেছে এখানেই। ওকে কোনো দিক দিয়ে ফিরিয়ে দেওয়ার মতো না, একদম আমার মনের মতো। তাহলে কি তোর মা যেটা বললো সেটাই সত্যি? তুই লিভ ইন করছিস? সেদিন নাকি রেস্টুরেন্টে তোকে দেখলো। এসব ওকে বলতে যেও না আবার, বোকা মেয়ে, উল্টো পাল্টা বুঝবে। এমনিতে একটু শকে আছে, আর লিভ ইন কিনা জানি না, অপেক্ষা করছি শুধু। আর কিছুদিন পরই ওর বয়স 18 পড়বে, বিয়েটা করেই নিব এবার। তার মানে তুই ওর সাথে?
রাদিম সাহেবের সম্পূর্ণ কথা না শুনে রিশ দুপাশে মাথা নাড়ায় দ্রুত আর বলল, তুমি যা ভাবছো তা একদমই নয়। একই বাড়িতে ঠিক, তবে একসাথে নয়, আলাদাই থাকছি। ও বাচ্চা মেয়ে, ও সব বোঝার বয়সী বা হলো কতটুকু? রাদিম সাহেবের মুখের বিস্তর হাসি ফুটে ওঠে, বলে, তোর মা বলার পরে কেমন খটকা লেগেছিল। আমার ছেলে তো এমন নয়। কথার মাঝেই পেছনে তরি এসে দাঁড়ায়, আস্তে করে বলে, আমায় ডেকেছেন? রিশ পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটার চুপসানো মুখ দেখে খানিক টের পেল, কারণ বেশ মায়া হলো তার। ভয় হয়তো ঘন ঘন হাত কচলাচ্ছে সে। এদিকে এসো। তরি এগিয়ে আসে। রিশ টেবিলে রাখা ব্যাগ দুটো তরির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখো চেক করে, বই সব ঠিকঠাক আছে কিনা। বই? বই। কাল থেকে তুমি কলেজে জয়েন করবে, এখানেই কাছে। তরির মুখে হাসি আসার বদলে কেমন যেন আধার খেলা করছে। রাদিম সাহেব উঠে চলে যায় ওয়াশরুমে এর নাম করে। তখনই তরি একটু এগিয়ে এসে বসে। শুনুন না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি বরং আজ বিকেলের বাসে রাজশাহী ফিরে যাই। ওখানে গিয়ে চাচির কথা মতো আকসারকে বিয়ে করে নিলে আর সমস্যা হবে না, বুঝলেন তো? আপনি বরং এই বইগুলো ফিরিয়ে দিন দোকানে। আমি রিশ নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু তরির মুখের দিকে। হঠাৎই তার এমন মুখের দিকে নজর পড়তেই তরি কেমন জানি চুপসে যায়। আস্তে করে বলে, দেখুন, আমি এখানে এইভাবে থাকাটা ঠিক হচ্ছে না। কেউ এটা ভালো চোখে দেখছে না। আমার জন্য শুধু শুধুই আপনার সম্মান হানি হচ্ছে। ড্যাড তোমাকে এসব বলেছে? না না আঙ্কেল, কিছু বলেনি। কিন্তু আপনি নিজেই একবার চিন্তা করুন না। আমাকে তো আপনার সাথে দেখলে যে কারোরই রাগ হবে। আপনার পরিবার তো আপনার ভালোই চায়, তাই না? আমার মতো মেয়ে, বাবা মা নেই, থাকার জায়গাও নেই এমন। বইগুলো রুমে রেখে এসো, যাও। এসে টেবিলে বসো, খিদে পেয়েছে আমার। তরি আর কিছুই বলে না। নীরবে রিশের কথা মতোই বইয়ের ব্যাগগুলো নিয়ে সিঁড়ি বেয়ে এগিয়ে যায় রুমের দিকে। রাদিম এসে আবারও বসে রিশ বরাবর। কিছুক্ষণ নীরবতা পার করে রিশ ধীর কণ্ঠে বলে ওঠে, ওর বাবা মা নেই ড্যাড, চাচা চাচি আছে, তবে শত্রুর মতোই। এক কথায় বলতে গেলে ওর আপন বলতে কেউ নেই। তুমি এটা ভেবো না যে এমন অবস্থায় ওকে বিয়ে করার জন্য অনুমতি চাইছি আমি। তুমি অনুমতি না দিলেও আমি ওকেই বিয়ে করব। এসব এখন বলছি কারণ তোমাকেও ভয় পাচ্ছে। কি বলেছো না বলেছো আই ডোন্ট কেয়ার। হয়তো দুষ্টামি করেই বলেছো, কিন্তু বোকা মেয়েটা সত্যি মনে করেছে সব। নিজের মতো উল্টাপাল্টা ভেবেও ফেলেছে অলরেডি। ওর সাথে খারাপ আচরণ করো না ড্যাড। ওর চুপসানো মুখটা দেখতে আমার কষ্ট লাগে। বাহ, এত উন্নতি! আমি তো ভেবেছিলাম শুরু শার্ট শেয়ার করা পর্যন্ত আছে, কিন্তু এখন তো দেখছি মনও শেয়ার হয়ে গেছে। তবে ভালোই হলো, তোর মেনশনে এসে আজ পর্যন্ত না বলতে এক গ্লাস পানি পর্যন্ত এলো না। সেখানে আজ চা, হাতে তৈরি করা নাস্তা পেলাম। এখন আবার লাঞ্চও করব। কি দারুণ স্মেল বের হচ্ছে দেখলি? ও, তুই কীভাবে বুঝবি আর? তুই তো রোজ রোজ ওই ডায়েটের আটকে আছিস। চল ওঠ, বৌমার হাতের রান্নাটা এবার চেখে দেখি। দেশি শেফদের হাতে ওসব ছাইপাশ খেতে খেতে জিভে ঘা হয়ে গেছে আমার। বলতে বলতেই উঠে ডাইনিংয়ের দিকে এগিয়ে গেলেন রাদিম সাহেব। রিশ ও উঠতে উঠতে বলে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। খাবার টেবিলে রিশ আর রাদিম মুখোমুখি হয়ে বসেছে। সার্ভেন্টটি অনেকক্ষণ আগে রাদিম আদেশ দিয়েছে চলে যাওয়ার জন্য, তাই মান্য করে সে চলে গেছে। তরি প্রসাব পাল্টে নিজের একটা গোলগাল 3 পিস পরে নিয়েছে অনেক আগেই। খাবারগুলো সব টেবিলে সাজিয়ে সার্ভ করতে নিলেই রিশ তার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। বসে পড়ো, আমরা নিজেরাই নিয়ে নিতে পারবো। আপনারা বসুন না, আমি দিয়ে দিচ্ছি। খিদে পাইনি তোমার? আমি যাওয়ার পর আর কিছু খেয়েছো বলেও তো মনে হচ্ছে না। চুপচাপ বসো। এতটুকু বলেই রিশ নিজ অবস্থান থেকে 3 জনের প্লেটে পোলাও তুলে দিল। রাদিম পোলাওগুলো নাড়াচাড়া করতে করতে দুষ্টামির ছলে বলল, মনে হচ্ছে না তোর ডায়েটার বেশি দিন টিকবে বলে রিস। যা সুস্বাদু খাবার বানিয়েছে না মেয়েটা। ওর নাম তরি। হ্যাঁ আমি জানি, তো কি হয়েছে এখন? মেয়েটা করছো কেন? আমার মেয়েকে আমি যা ইচ্ছে তাই রাখবো, তোর সমস্যা কি তাতে?
তোমার মেয়ে মানে কি? হ্যাঁ, ও আমার তরি। তো তোরই তো কি হয়েছে? ও কি আমার মেয়ে হতে পারে না? এ মেয়ে, তুমি বলো, তুমি কি আমার মেয়ে হতে পারো না? শুধু কি ওরই তরি হয়ে থাকবে? তরি মুখ থেকে হেসে ফেলে হুট করে। রাদিম রিশ দুজনেই ভ্রু কুচকে তাকায় তার দিকে। রিশ তো জিজ্ঞাসা করেই বসলো। কি হলো? আপনারা দুজন এমনভাবে ঝগড়া করছেন, আপনাদের তো ভুলেও বাবা ছেলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ইয়ারি দোস্ত টাইপ কিছু। রাদিম সাহেব এবার হো হা করে হেসে দেয়। মুখে এক লোকমা খাবার পুড়ে বলে, দেখছো তো আম্মা, এই ছেলে তার বাবাকে একটু সম্মানও দেয় না, খালি ঝগড়া করে। তোমার সাথে করে না ঝগড়া? কিছু না তো, ঝগড়া তো করে না। অবশ্য ঝগড়া আর করবে কি, এমন ভাবে ধমকায়, আমার তো ভয়ই লাগে ওনাকে। শুধু শুধু ও বকে, জানেন তো আঙ্কেল। এই মেয়ে, একটা মায়ের দেবো ধরে। আমি তোকে কত সুন্দর করে আম্মা মেয়ে বলে ডাকছি, সে কিনা আঙ্কেল আঙ্কেল করছে। বাবা ডাকতে কি মুখে বাধা তোর? তরির মুখের বুলি হারিয়ে যায়। বুকের ভিতরে এক অদ্ভুত তৃপ্ততা খেলে যায়। কম্পমান আঁখে নিয়ে তাকিয়ে রিশের পানে দেখতে পায় তার চোখ মুখে এক প্রকার তৃপ্তির হাসি। ইস, তবে কি বহুকাল আগেই বিলুপ্ত হয়ে যাওয়া সেই ডাকটা আবারও ফিরে পেতে চলল এই তরি। তরির হাতে রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ রাদিম সাহেব। কিছু সময় বেশ মিশে গেছে তিনি তরির সাথে। তরিরও ভয় কমে এসেছে রাদিম সাহেবের থেকে। ফেরার সময় হলে রাদিম সাহেব রিশকে জিজ্ঞাসা করলো, তা আমার মেয়েকে আমার বাড়ি কবে নিয়ে যাবি? রিশের মুখ চুপসে আসে, দৃঢ় কণ্ঠে জবাব দেয়, কখনোই না। তা বললে হয়? বাড়ির সবাইকে চিনতে হবে তো নাকি ওর? প্লিজ ড্যাড। হয়েছে হয়েছে, তোকে আমার ঢের চেনা আছে, বাদ দিই এইসব এখন। কদিন আছো এবার দেশে? আগামী 5-6 মাস, এর মধ্যে আর যাব না ভাবছি। ও দেশের মাটিতে বিরক্ত ধরে গেছে আমার। তোর কি খবর? শুনলাম কানাডার প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছিস তুই, কারণ কি? তরি একা থাকতে পারে না, আমি এত দূরে চলে গেলে ওর সমস্যা হয়ে যাবে, তাই। রাদিম হেসে রিশের কাঁধে আলতো করে চাপড় দিয়ে বলে, তুই তো বেটা গুরুতরভাবে ফেসেছিস রিস। মেয়েটা কি জাদু জানে? ওহ ড্যাড, তুমিও না। এনিওয়ে, লেট হচ্ছে তোমার। ওকেই ওকে, যাচ্ছি। সময় কাটছে নিজ গতিতে। তরিকে শহরে ভালো একটা কলেজে ভর্তি করিয়েছে রিশ। প্রতিদিন যাওয়ার সময় তরিকে কলেজে ছেড়ে যায়, আবার ছুটি হলেই গিয়ে নিয়ে আসে সে। শুক্রবার ছুটির দিনটায় তরি বাড়ি থাকলেও রিশের ফুরসত নেই বলতে গেলেই চলে। সারাদিন মেনশনটে একা একাই কাটিয়েছে তরি। রিশ ফিরতে ফিরতে প্রায় 1:30 বাজলো। এই সময় তরি জেগে থাকে না, সেটাই স্বাভাবিক। তবুও রোজকার নিয়মে রিশ ফ্রেশ হয়ে এগিয়ে যায় নিজের রুমখানার দিকে, যেটা এখন সম্পূর্ণ রাজ করে তরি। ভাবতে আলতো হাসলো রিশ। এক মেয়ে তার ঘর পর্যন্ত দখল করে নিল কেমন সহজেই, বরঞ্চ রিশই এখন অন্য ঘরে ঠাঁই পেয়েছে। ভিড়িয়ে রাখা দরজাটা খুলতেই পেল তরির গুটিয়ে রাখা শরীর। খাটের এক কোণে কুঁজো হয়ে কেমন শুয়ে আছে মেয়েটা, মাথার নিচে বালিশটা পর্যন্ত নেই। রিশ এগিয়ে যায়, বালিশটা নিয়ে তরির মাথার নিচে দিতেই নড়ে চড়ে ওঠে তরি। হঠাৎই চোখ মুখ কুচকে ব্যথা তোর আওয়াজ করে ওঠে। রিশ ভ্রু কুচকায়। তড়িৎ গতিতে জিজ্ঞাসা করে ওঠে ও, হোয়াট হ্যাপেন্ড সুরশ্রুতি? ইটস মি, ভয় পেও না। তরি ঘুমের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকে। এলোমেলোভাবে খুঁজে রিশ এক হাত চেপে ধরে নিজের হাত দিয়ে। রিশ বাধা দেয় না। মেয়েটা রিশের হাতটা টেনে নিয়ে নিজের তলপেটের উপরে রেখে গুমানির স্বরে বলে ওঠে, এখানটায় খুব ব্যথা রিশ। রিশ ঘাবড়ায়। হঠাৎই পেটে ব্যথার কারণ কি মেয়েটার? কেন ব্যথা করছে তরি? উল্টাপাল্টা কিছু কি খেয়েছিলে? তরি দুদিকে মাথা নাড়ায়। রিশ আবারও জিজ্ঞাসা করে, তাহলে কেন ব্যথা করছে হঠাৎ এমন? তরি উত্তর দিতে পারে না। ক্ষণে ক্ষণে রিশের হাতখানা চেপে চেপে ধরে নিজের পেটে। হঠাৎই কিছু একটা ভেবেই রিশ জিজ্ঞাসা করে ওঠে, পিরিয়ড হয়েছে তোমার? তরি চোখ বন্ধ অবস্থা থেকেই ওপর নিচ মাথা ঝাঁকায়।
ঋষ আলতো করে আদরে হাত বুলিয়ে দেয় তরির পেটে। মেয়েটার যন্ত্রণা কমার নাম নেই। রাত বাড়ার সাথে সাথে যেন ব্যথাও বাড়তে থাকে ক্ষণে ক্ষণে। ঋষ বুঝে উঠতে পারে না কি করা উচিত তার। এলোমেলোভাবে পায়চারি করতে করতে পরিচিত সব ডাক্তারকে কল করে পায়নি এত রাতে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না যেন সে। শেষ একজন এক কথা মাথায় আসছে, কিন্তু নিজের জেদ বজায় রাখতে গেলে তার সাথে যোগাযোগ করা যাবে না। পরক্ষণেই আবার তরির দিকে তাকাতে ঋষির বুকটা হু হু করে উঠেছে। মেয়েটির প্রতিটি গুঞ্জান যেন তীরের মতো বিচ্ছে বুকে তার। এখন তরির জন্য হলেও নিজের জেদ ভাঙতে হবে তার। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ডায়াল করলো একটি পরিচিত নাম্বার। দুবার রিং হতেই রিসিভ হলো কলটি। ওপাশ থেকে ডক্টর রেহেনা কিছু বলার আগেই ঋষ হন্তদন্ত হয়ে বলে, একটু ম্যানশনে আসতে পারবেন? আমার তরির খুব পেটে ব্যথা করছে। কে তরি? আমার তরি, আপনি প্লিজ একবার আসুন না। ওর খুব কষ্ট হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। কি মেডিসিন দিব? ওকে ওকে, রিল্যাক্স। কি হয়েছে আমায় বলো আস্তে ধীরে। কেন পেট ব্যথা করেছে? তুমি কি ওর সাথে ইন্টিমেট হতে গিয়ে কোনোভাবে আঘাত? না, এমন কিছুই না। আমি আমার তরিকে কষ্ট দেইনি। তাহলে কি হয়েছে? পিরিয়ড হয়েছে। আমি করব বুঝতে পারছি না কি করলে ওর ব্যথা কমবে। বুঝতে পেরেছি, ডোন্ট প্যানিক। কোনো মেডিসিন দিয়েছো? না, কি দিব? পেইন কিলার? এতে ওর কোনো প্রবলেম হবে না তো? না থাক, এখন দিও না ওটা। আগে পারলে একটু গরম ভাপ দাও। হট ওয়াটারের ব্যাগ আছে? হ্যাঁ আছে। ওটা গরম করে পেটের ব্যথার জায়গাতে রাখো কিছুক্ষণ। কমে দেখো কমে কিনা। আপনি একবার আসুন না। ওর যদি কিছু হয়ে যায় তো আমি কিভাবে কি করব? ডক্টর রেহেনা থেমে যায়। ম্যানশন থেকে একবার বের হওয়া যাওয়ার পর আর কখনো তার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। ঋষ বন্ধ করে দিয়েছে সেই সুযোগ। রেহেনা চেয়েও আর সেটি পারেনি। আজ কেন একটা মেয়ের জন্য ঋষ আবারও তাকে ডাকছে? ঋষের নীড়ে ডাকছে। চোখ ছলছল করে রেহেনা বেগমের। ঘড়িতে একবার সময় দেখে নেয়। প্রায় 4:30 বাজে। মুখ নামিয়ে আস্তে করে উত্তর দেয়, আসছি। প্রায় 5:30টার দিকে ডক্টর রেহেনা ঋষের ম্যানশনে এসে পৌঁছায়। রাদিম সাহেবের কাছে এই ম্যানশনের এক্সট্রা চাবি থাকে সে সব সময়। আসার সময় কি মনে করে যেন সেই চাবিটা নিয়ে এসেছিলেন তিনি। একবার বেল বাজানোর পরও যখন দরজা খোলেনি তখন সেই চাবিটা কাজে লাগিয়েছেন তিনি। দরজা খুলে ভেতরে ঢুকে সাক্ষী হয় শুনশান নীরবতায়। দোতলার কোণার ঘরটা আলো জ্বলছে মিটমিটে। হয়তো ঋষ ওখানেই আছে ভেবেই সিঁড়ি বেয়ে এগিয়ে যায় সেই ঘরটির সামনে। ভেতরে দেখা মিলল ঋষ আর সেই দিন রেস্টুরেন্টে দেখা সেই মেয়েটা। ডক্টর রেহেনার মুখে আলতো হাসি ফুটে ওঠে। তার মানে ঋষ মিথ্যা বলেছিল যে মেয়ে বদলায় সে, কিন্তু তা তো আদতে নয়। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে সেই তরি, আর বিছানার নিচে বসে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে ঋষ। এক হাত তরির চুলের ভাঁজে নিবদ্ধ, হাত বুলিয়ে দিতে দিতেই হয়তো ঘুমিয়ে পড়েছে। দরজায় টোকা দিতেই ঘুম ভেঙে যায় ঋষের। উঠে বসে দরজার দিকে তাকাতেই দেখতে পায় ডক্টর রেহেনাকে। উঠে আসে ঋষ, চোখ ডলতে ডলতে ডক্টর রেহেনাকে ভেতরে আসার ইশারা করে। ডক্টর রেহেনা ভেতরে যায়। আমার তরি বলে রাগ রাখবেন না। চেষ্টা করবেন একজন ডাক্তার হিসেবেই ওকে দেখতে, ওর যাতে কষ্ট না হয়। ডক্টর রেহেনা এক পলক ঋষের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বসে তরির পাশে। ঋষ তার কথা মতোই হট ওয়াটার ব্যাগ দিয়েছে মেয়েটার পেটে। গরম ভাপ দেওয়ার পর ব্যথা কমেছে? একটু কমেছে মনে হয়। ঘুমালো তো এরপর? ডক্টর রেহেনা আর কিছু না পেলে চেক করতে থাকে তরিকে। ঋষ নীরবে বেরিয়ে আসে সেই ঘর থেকে। বেশ কিছুক্ষণ পর ঋষ খাবারের ট্রে হাতে আবারও রুমে প্রবেশ করে। নিজ হাতে সেমাই রান্না করে নিয়ে এসেছে 2 প্লেটে সাজিয়ে। ডক্টর রেহেনা তা দেখে বলল, ভালো হয়েছে খাবার নিয়ে এসেছো। ওকে একটু খাইয়ে মেডিসিন দিতে হবে। কি অবস্থা ওর? ঠিক আছে ও। সিরিয়াস কিছু নয় তো? পিরিয়ড টাইমে এমন হয়। ওর ইমিউনিটি দুর্বল, তাই হয়তো বেশি পেন ছিল। তাহলে কি করতে হবে?
ডক্টর রেহেনা তাকায় ঋষের মুখ বরাবর, কেমন কৌতূহল নিয়ে অসহায়ের মতো একের পর এক প্রশ্ন করছে সে। কেউ কি বলবে এখন এই ছেড়ে যে বিশ্ব দাপিয়ে বেড়ায়, অথচ এই একটা মেয়ের জন্য তার কত চিন্তা। ভালো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আপাতত আর কিছু প্রয়োজন নেই। তাহলে ওর যন্ত্রণা কমে যাবে তো? বারবার পিরিয়ড টাইমে এমন কষ্ট পাবে না তো? সে তো একটু পেন থাকবেই। তো পেইন দূর করার উপায় বলুন না, ডাক্তার কি জন্য হয়েছেন? খানিক চেঁচিয়ে কথাগুলো বলল ঋষ। ডক্টর রেহেনা কেঁপে ওঠে হালকা। ওর দিকে তার চেঁচানোতে তরির ঘুমের মধ্যে নড়াচড়া করে ওঠে যেন। আস্তে রিস, মেয়েটা ভয় পাচ্ছে। ঋষ নিভে এলো খানিক। তরির ব্যাপারে কোনো প্রকার হেলামি করবে না সে। হাতে থাকা খাবারের বাটিটা ডক্টর রেহেনার সামনে রেখে খাওয়ার জন্য ইশারা করলো। ডক্টর রেহেনা এক পলক তাকায় ঋষের দিকে। খাবারের বাটিটা হাতে তুলে নিয়ে কৌতূহল নিয়ে বলে ওঠে, এত ভোরে এটা কে বানিয়েছে? নিচে তো কোনো সার্ভেন্টকে দেখিনি। আমি বানিয়েছি। ডক্টর রেহেনা খানিক চমকে তাকায় ঋষের দিকে আর জিজ্ঞাসা করে, তুমি রান্না শিখে গেছো? ঋষি উত্তর দেয় না। নীরবে সামনে রাখা তরির প্রেসক্রিপশনটা হাতে তুলে নেয়। মেডিসিনগুলো নিয়ে আসার জন্য বাইরের দিকে পা বাড়াতেই পেছন থেকে ঘুম ঘুম কণ্ঠে তরির গলার আওয়াজ ভেসে আসে। থেমে যায় ঋষ। দ্রুত তরির কাছে এগিয়ে যায় সে। খাটের কোণায় বসে আলতো করে হাতে তরির চুলে নিজের হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বলে ওঠে, এই তো তরি, আমি এখানেই আছি। তরি পিটপিট করে চোখ খোলে। মাথা উঠিয়ে ঋষকে দেখে চোখ নামায় আবারও। সামনে একজন মহিলাকে বসে থাকতে দেখে ঋষকে জিজ্ঞাসা করে, উনি কে? ঋষ এক পলক চায় ডক্টর রেহেনার দিকে। ডক্টর রেহেনাও আগ্রহ নিয়ে তাকায় ঋষের দিকে। কি উত্তর দেয় তা দেখার জন্য ঋষ চোখ সরিয়ে স্থির কণ্ঠে বলে, উনি ডাক্তার, তোমাকে দেখতে এসেছে। ডক্টর রেহেনার মন ক্ষুণ্ণ হয় হালকা। ঋষের মুখে না হয়তো মা ডাকখানা আর কখনোই শোনা হবে না তার। ও, তোমার শরীর কেমন লাগছে এখন? পেটে ব্যথা করছে? আর অল্প একটু, চিন্তার কিছু না। ঠিক আছে, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার কিছু মেডিসিন লাগবে ওগুলো নিয়ে আসছি। আমি ঠিক হয়ে যাব তো? ওষুধ লাগবে না? লাগবে। উঠতে পারবে একা? আমি হেল্প করব? তরি ধীরে ধীরে উঠতে বসতে বলে, পারবো। আচ্ছা, টেবিলে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, আমি মেডিসিনগুলো নিয়েই আসছি। আচ্ছা। রিচ চলে যায় বাইরে। তরির সাথে ডক্টর রেহেনাও চোকাচোকি হতেই আলতো একটা হাসি দেয় মেয়েটা। নিজ থেকেই বলে ওঠে, রিস শুধু শুধুই আপনাকে কষ্ট করে আনলো। আমি ঠিক আছি, এটা নর্মাল বিষয়। ডক্টর রেহেনাও আলতো হেসে বলে। তোমার কোথায় পেল রিস? তরি ভ্রু কুচকে আসে। অপরিচিত কেউ এই প্রশ্ন করার মানেটা কি? ডক্টর রেহেনা হয়তো মেয়েটার মনের ভাবখানা বুঝতে পারল, তাই আস্তে করে বলল, ডাক্তার ছাড়াও এখানে আমার আলাদা একটা পরিচয় আছে। মানে? আমি রিসের মা। চমকাই তরি খানিক, তবে খুব একটা ঘাবড়ে না গিয়ে আপন চিত্তেই বলে ওঠে, ও, আপনি সে যে কিনা নিজের চাকরির উন্নতি করতে গিয়ে রিসের খেয়াল রাখতেই ভুলে গেলেন। ডক্টর রেহেনার মুখ থেকে হাসি চলে যায়। রাগ হয়নি তার তরির ওপরে। মেয়েটাকে রিস এভাবে বুঝিয়ে বললেই তো সে জানে, না হলে কি আর এভাবে বলতো? ডক্টর রেহেনা কিছু বলছে না দেখে তরি নিজেই করুণ মুখ করে বলে ওঠে, কেন এমন করলেন বলুন তো? উনি কতটা কষ্ট পেয়েছে জানেন আপনি? আপনি তো চাইলে দুদিক থেকেই একসাথে সামলাতে পারতেন। ডক্টর রেহেনা পারে না কোনো উত্তর দিতে। কি বলবে তিনি উত্তরে? দোষটা তো তারই। ছোটবেলায় ছেলেটা যখন তাকে প্রয়োজন ছিল তখন তিনি হসপিটালের ডিউটি করে বেড়াতো, নিজের কেরিয়ারের কথা চিন্তা করত। সেই জিনিসটা যে এত বাজেভাবে ছেলেটার উপর প্রভাব ফেলবে তা কি আর জানতো সে? জীবনের এই চরম ভুলের কারণেই তো আজ তার একমাত্র সন্তান ঋষ তার এতটা দূরে সরে গেছে। হঠাৎ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল ডক্টর রেহেনার। চেয়ে থাকেন তিনি তরির ওই প্রশ্নাতুর মুখখানির দিকে। মেডিসিন নিয়ে ফিরে নিজ কক্ষের দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে কথার আওয়াজ কানে আসে ঋষের। এইটুকুতেই বুঝতে পারে মেয়েটা তার মাকে অনেকটা নিজের আওতায় নিয়ে এসেছে। বিষয়টাকে ভালোভাবে নাকি খারাপভাবে নেবে বুঝতে পারছে না ঋষ। রাগ হওয়ার
কথা থাকলেও কেন যেন ভেতর থেকে রাগ আসছে না তার। তরির হাসি খুশি মুখটা বিষিয়ে দেওয়ার মতো ইচ্ছে করলো না ওর, তাই এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে নীরবে পাশের টেবিলে মেডিসিন রাখলো সে। আস্তে করে তরিকে জিজ্ঞাসা করলো। খেয়েছো তুমি? তরি মিষ্টি হেসে উত্তর দিল। হ্যাঁ আন্টি খাইয়ে দিয়েছে। ধীরে ডাক্তার রেহেনার দিকে তাকায় রিশ, জিজ্ঞাসাও করে। ওর চেক আপ হয়ে গেছে? মোটামুটি ভালো আছে এখন, টাইমলি মেডিসিনগুলো দিলেই হবে। এইটুকু বলেই তিনি বিছানা ছেড়ে উঠলেন। নিজের ডাক্তারি ব্যাগে জিনিসপত্র গোছাতে গোছাতে এক পলক রিশের দিকে তাকালেন। রিশ নিজের মানি ব্যাগ থেকে 2000 টাকা বের করে এগিয়ে দেয় ডক্টর রেহেনার দিকে। কঠিন স্বরে বলে ওঠে, এই নিন আপনার ভিজিট। থমকে যায় ডক্টর রেহেনা। এমন কিছুই তো আশঙ্কা করেছিল সে। মন ক্ষুণ্ণ হলেও আস্তে করে মুখ নামিয়ে নিয়ে বলে, এটার প্রয়োজন নেই। হুম, ডক্টরদের তাদের প্রাপ্য দিতে হয়, এভাবে লস দিলে তো আপনার ক্যারিয়ার থাকবে না ডক্টর রেহানা। তরি আর চোখে তাকিয়ে দেখে ডক্টর রেহেনার করুণ মুখখানা। এতক্ষণ এর পরিচয়ে এইটুকু সে আজ করতে পারলেও ঠিক হই। পরিস্থিতি স্বাভাবিক করতে একটু অভিনয় সুরে ডেকে ওঠে। রিস, রিস তাকায় তার দিকে, এগিয়ে আসে তরির কাছে, কিছুটা তটস্থ হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তরি? আবার ব্যথা করছে পেটে? বলো আমায়। তরি দুদিকে মাথা নাড়িয়ে বলে, না আমি ঠিক আছি। বলছিলাম কটা বাজলো? কলেজের টাইম হয়ে যাবে তো আমার। রিস হাফ নিঃশ্বাস ফেলে বলে, আজ আর কলেজ যাওয়ার প্রয়োজন নেই, রেস্ট নাও তুমি। তরি গাল ফুলিয়ে বলল, কিন্তু আমার এখানে একা একা সারাদিন একটুও ভালো লাগে না। রিস খানিক সময় নীরব থেকে আবারও বলল, ঠিক আছে, আজ আমিও ম্যানশনে থাকবো, অফিস যাচ্ছি না। এতটুকু বলেই রিশ আবারও ডক্টর রেহেনার ব্যাপারটা মেটানোর জন্য পেছনে ঘুরতেই দেখলো ডক্টর রেহানা আর নেই। অবাক হয়ে বলে ওঠে, উনি কোথায় গেল? আন্টি চলে গেছে। টাকাটা? আপনি কি ঠিক করছেন রিস? উনি তো আপনার মা, তাহলে ওনাকে এইভাবে টাকা না দিয়ে অপমান কেন করতে চাইছেন? ওনার তো খারাপ লাগলো তাই না? তরি, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, রেস্ট করো তুমি। তরি জেদ করে হঠাৎ বলে ওঠে, না আমি মাথা ঘামাবো, আপনার কি তাতে? রিশ আর চোখে তাকায় মেয়েটির দিকে, সতর্ক ভঙ্গিতে বলে, সাহস বাড়ছে তোমার তরি। আমার সাহস সবসময় বেশি ছিল। তরির কথা বলার ভঙ্গিতে হুট করেই হেসে ফেলে রিশ। ঘর ছেড়ে বের হতে হতে আওড়ায়, আজ তো একটা রসগোল্লার ভান্ডার। বেশ কিছুদিন সময় পার হয়েছে বলতে গেলে। কলেজে তরি কোনোভাবেই এখন আর গ্যাপ দিচ্ছে না। মেয়েটার আগ্রহ দেখে রিশও বেশ খুশি। প্রতিদিন সময় করে তরিকে নিজেই পড়ায় সে এখন। রাস্তার পাশে ফুড শপ থেকে তরির জন্য জুস আর কিছু ফল কিনে গাড়িতে বসলো রিশ। জ্যামে পড়ে এমনিতেই লেট হচ্ছে আজ। না জানি কলেজ থেকে বের হয়ে তাকে খুঁজতে হয় কিনা তরি। কলেজ ছুটি হওয়ার পর এতদিন তো সময় মতোই পৌঁছে যেত রিশ, আজ এত দেরি হলো। কলেজের সামনে গিয়ে প্রতিদিন এর মতো তরিকে পেল না রিশ। ভেতরে গিয়েও খুঁজে এলো, কিন্তু সে নেই। আশেপাশে একটু খুঁজে দেখে ভাবলো হয়তো মেনশনে চলে গেছে একা একাই। এই ভেবে মেনশনে ফিরে যায় রিশ, কিন্তু না, সেখানেও তো তরি নেই। এবার রিশের চিন্তা বাড়তে থাকে, কোথায় গেল তরি? ওর কাছে তো ফোনও নেই, কল করে জানাবে। রিশ কিছু বুঝে উঠতে পারছে না, কি করবে সে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো পাগলের মতো। এদিক ওদিক খুঁজছে চলেছে তরিকে। প্রায় 4 ঘন্টা পার হয় এভাবেই, কিন্তু তরির কোনো খোঁজ নেই। সন্ধ্যা ঘনিয়েছে প্রায়। রিশ পাগলের মতো ছুটছে রাস্তায়। পুলিশ স্টেশন থেকে মাত্রই ডায়েরি করে বেরিয়েছে সে। হঠাৎই পেছন থেকে কারোর ডাক শুনে থেমে যায় ও। পেছনে ফিরে রাদিমকে দেখে হঠাৎই ছেলেটা কেমন পাগলের মতো হয়ে যায়। এত সময় জমিয়ে রাখা আশঙ্কাগুলো উগরে দেয় এই একটি পরিচিত মুখ দেখে। আমার তরিকে খুঁজে পাচ্ছি না ড্যাড, ও কোথায় যেন চলে গেল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শান্ত হ তুই, এমন করছিস কেন? উম্মাদ দেখাচ্ছে তোকে, আমার সাথে আয়। না না, কোথাও যাব না আমি এখন, তরিকে খুঁজতে হবে আমার। আরে আমি সই খুঁজবো, চল।
এবার রিস রাজি হয়। রাদিম ড্রাইভিং সিটে গিয়ে বসে আর রিস তার পাশে বসে। পুরোটা পথ পাগল পাগল করে গেছে রিস তরির জন্য। সব কিছু সাক্ষী হয়েছে রাদিম আজ। রাদিম গাড়ি থামাতেই হঠাৎই খেয়াল পড়লো রিসের। এটা কোথায় নিয়ে এলো রাদিম তাকে? জায়গাটা তো চেনা রিসের, তার বাড়ি, সেই বাড়িটা যেখান থেকে রিস বেরিয়ে এসেছিল অভিমানে। বহুবার বলার পরও আর পা রাখেনি এই বাড়িতে। রাদিম নেমে রিসকে নামতে বলে। রাগে রিস যেন দিশা হারিয়ে ফেলে, তেতে উঠে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো তুমি? ভেতরে চল তবে বলছি। রিস আরো জোরে হুঙ্কার দিয়ে ওঠে। ফাইজলামো করছো তুমি আমার সাথে? আমার তরি হারিয়ে গেছে, আমার ওকে খুঁজতে হবে। তুমি আমায় এখানে নিয়ে এসেছো, ড্যামিট। আগে ভেতরে তো চল। রিস কথা শোনে না। রাদিম সাহেব বারবার চেয়েও রিসকে বাড়ির ভিতরে নিতে পারছে না যেন। শেষমেশ রাদিম সাহেবকে এক প্রায় ধাক্কা মেরে নিজের থেকে ছাড়িয়ে বাড়ি থেকে বের হতে গেলেই হঠাৎই একটা ডাকে থামে রিস। তাকে কেউ একজন ডাকছে, এই মিষ্টি কণ্ঠ নিয়ে ডাকছে কেউ একজন তাকে। দ্রুত গতিতে পেছনে ফিরে সেই ডাক উৎস খুঁজতে থাকে রিস, আর পেয়েও যায় তা। দোতলার জানলা দিয়ে স্পষ্ট তরির উজ্জ্বল চেহারাখানা দেখা যাচ্ছে। ওই তো তরি তাকে ডাকছে। রাদিমকে আর কিছু করতে হয়নি, রিস নিজেই ছুটে চলেছে বাড়ির ভেতরের দিকে। সদর দরজার সামনে এসে ঘন ঘন দরজা ধাক্কাতেই ভেতর থেকে রিসের চাচি লিমা বেগম এসে দরজা খুলে দেয়। চমকে রিসকে বলতে নেয়, কিন্তু রিস কারোর কোনো কথাই কানে নিল না যেন। ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে এগিয়ে গেল পরিচিত কামরায়। এই ঘরটা ছোটবেলায় রিসেরই ছিল। জানলা দিয়ে তরিকে যেখানে দেখেছে সে। দ্রুত দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পায় তরির মুখখানা। চরমভাবে হাঁপাতে হাঁপাতে রিস হঠাৎ এসে তরিকে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চোখ বুজে নেয় তরি। লোকটার প্রতিটি নিঃশ্বাস তার কাঁধে আঁচড়ে পড়ছে ঘন ঘন। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই কোথায় পালিয়ে যাবে এমন। তরি বুঝতে পারে না হঠাৎই রিসের এমন কারণ, তাই আস্তে করেই জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? এমন কাঁপছেন কেন? ভয় পেয়েছিলাম তরি। আপনি আবার ভয়? কি নিয়ে হঠাৎ এত ভয় আপনার? রিস মাথা তুলে দাঁড়ায়। তরির গাল দুটো দু হাতের আঁচড়ে আগলে নিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, আমাকে জানাওনি কেন তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে এতটা সময় আমি পাগল হয়ে যাচ্ছিলাম প্রায়। ও মা, বাবাই তো বললো আপনি নাকি ওনাকে বলেছেন আমায় নিয়ে আসতে। আপনি জানতেন না, এই জন্য এত চিন্তা করছিলেন? এতক্ষণে রিসের মাথায় ঢুকলো পুরো বিষয়টা। এই সবটাই তো তাহলে রাদিমের কাজসারি। যাক, তাকে তো পরে ধরবে রিস। এই মুহূর্তে তরিকে নিজের সামনে পেয়েছে সহি সালামাত, এটাই তো অনেক। তরিকে উপর থেকে নিচ পর্যন্ত একবার পরখ করে নিয়ে রিস আরেকটু এগিয়ে আসে তরির দিকে। আস্তে করে মোহনীয় কণ্ঠে শুধায়, শাড়ি পরেছো কেন? একটু পর তিন্নিয়া পরে এঙ্গেজমেন্ট না ঘরোয়াভাবে, তাই আম্মু এই শাড়িটা পরতে বললো। আম্মু? আপনার আম্মু আমাকেও বলেছে আম্মু বলে ডাকতে। রিস থমকাতে চায়, ওই মহিলাকে আম্মু ডাকতে বারণ করতে চায় তরিকে, বলতে নেয়, তুমি ওনার সাথে বেশি। আর তার আগেই তরি নিজ মতো বলে ওঠে, জানেন আমি কতগুলো বছর আমার আম্মাকে ডাকতে পারিনি। আমার তো মনেও নেই আমার আম্মা দেখতে কেমন ছিল। আজ যখন আপনার আম্মু আমাকে বলছিল তাকে আম্মু বলে ডাকতে, আমার তখন কেমন যেন খুব আনন্দ লাগছিল মনের ভেতরে। কেন যেন মনে হচ্ছিল উনি আমার মাই। আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কেমন ভালো লাগছিল। বলতে বলতেই তরির কানের চৌকাগুলো পরে নিয়ে সামনে এসে দাঁড়ালো রিসের সামনে। রিস নিজের কথা ফিরিয়ে নেয়। মেয়েটার কোনোভাবেই মন ক্ষুণ্ণ করতে পারে না সে, কোনোভাবেই না। নীরবে এবার খেয়াল দিল তরিকে। মেয়েটার শরীরে এই কালো শাড়িটা যেন ফিট রয়েছে। এত স্নিগ্ধ কেন এই তরি? রিস নিজের বা হাত গলিয়ে দেয় তরির ডান গালে। বৃদ্ধাঙ্গুল দিয়ে মেয়েটির গালে আলতো আলতো স্লাইড করতে মোহনীয় কণ্ঠে শোধায়, লিপস্টিক পরেছো? এই রে, ভুলেই গেছি, দাঁড়ান পরে নিচ্ছি। এই বলে তরি সরে যেতে নিলে রিস তার কোমর চেপে ধরে আটকায় তাকে। একটু পরে দিও। রিস ডাকে আলতো করে তাকে। শোনো না তরি, বলুন। সেদিনের মতো একটা চুমু খেতে দিবে তোমার ঠোঁটে? চমকায় তরি। ক্ষীণতায় তার শরীর কেঁপে ওঠে মৃদু। কি বলতে চাইছে লোকটা? মানে? রিস দৃষ্টি দেয় তরির কম্পমান ঠোঁটের দিকে। একটা আঙুল হালকা সেথায় ছুঁয়ে বলে ওঠে, ইটস কলিং মি টু ক্লোজ।
প্লিজ তরি, ট্রাস্ট মি, আমি তোমাকে একটু ব্যথা দিব না। জাস্ট ওয়ান কিস। রিস, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? আর এসব কি? তরি প্লিজ। এটা ঠিক না, এসব হারাম রিস। আপনি এসব না। ঋষ এবার আবদার যেন ঘোরতর হয়ে ক্ষণে ক্ষণে মুখের এক করুণ কামি ভাব এনে এত মাতালভাবে ডেকে ওঠে সে তরিকে। প্লিজ তরি, শুধু একটা কিস, এতে কিচ্ছু হবে না। প্লিজ তরি, লেট মি ডু। তরির কথা আটকে যায়, বলতে চেয়েও যেন পারছে না সে। বক্ষস্থল ঘন ঘন ওঠানামা করছে মেয়েটার। ঋষ এগিয়ে এসে তরির নাকের ডগায় ছোট্ট একটা চুমুক খেয়ে বলে, জ্ঞান হারিও না তরি, বি ফ্লেক্স। আর কোনো প্রকার বাক্য ব্যয় না করেই ঋষ এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তরির ঠোঁটের ওপরে। চুষে নিতে থাকে অমৃত সুধা। তরি খামচে ধরে ঋষের টি শার্টখানা। মেয়েটা নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিভাবে? ঋষের কাজগুলো যেমন তেমনই লোহমহর্ষক। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঋষ তরি ঠোঁট ছেড়ে দেয়। মেয়েটার সারা শরীর অসম্ভব হারে কাঁপছে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। তারা এমন অবস্থা থেকে মুচকি হেসে তরিকে বুকে টেনে নেয় ঋষ। চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রিল্যাক্স, ইটস ওভার। তরির দিক থেকে কোনো প্রকার বাক্য আসে না। ঋষ হাত বাড়িয়ে ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক তুলে নেয়। তরিকে সোজা করে দাঁড় করিয়ে থুতনি ধরে মুখ উঁচু করে তার। মেয়েটার লজ্জায় এখনও চোখ বন্ধ করে আছে। ঋষ বেশ নিখুঁতভাবে তরির ঠোঁটে লিপস্টিক এঁকে দেয়। এতক্ষণে চোখ খুলে তাকায় তরি। ঋষ মুচকি হেসে বলে, লুকিং মাচ বিউটিফুল উইথ ইউর ব্লাশিং ফেস। তরি মুখ নামিয়ে নেয়, আস্তে করে বলে ওঠে, আমি নিচে যাচ্ছি। ওই যে আপনার জন্য স্যুপ রেখে গেছে তিন্নি আপু, রেডি হয়ে নেবেন। ঋষ আর কিছু বলে না। তরিকে ছেড়ে একপাশে দাঁড়ায় সে। এই সুযোগেই তরি দ্রুত কদম ফেলে রুম ত্যাগ করে। ঋষ এবার ফিক করে হেসে ফেলে। মেয়েটা এত লাজুক। তিনি ঋষের ছোট চাচা আফরিন সাহেবের মেয়ে। তারই ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট আজ সম্পন্ন হলো। ঋষ তরিকে নিয়ে বারবার ম্যানশনে ফিরে যেতে চাইলেও সবাই মিলে অনুরোধ করায় সে থেকে যায় এখানে। তার থেকে বড় কথা, তরি আজ উৎফুল্লভাবেই করছে। মেয়েটার এমন হাসি খুশি ভাবটা খুব একটা চোখে পড়েনি এতদিন। এইটুকু সময়ে যে বাড়ির সবার সাথে ভাব জমিয়ে নিয়েছে, তাই হলো অবাক করা বিষয়। সত্যি মেয়েটা ম্যাজিক জানে বটে। রাত বাড়ে, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানও শেষ হয় সুন্দরভাবে। এদিক ওদিক এর কাজ সামনে ঋষ তখনকার সেই রুমে গেল তরির আশায়, কিন্তু রুমে গিয়ে আর পেল না সে তরিকে। বেরিয়ে এসে খুঁজতে লাগলো তাকে। পথে সামনে তন্নিকে পেয়ে জিজ্ঞাসা করে, তরি কোথায়? ঘুম পাচ্ছিল, তাই জেম্মা বলেছে ঘুমিয়ে পড়তে ওকে। এতক্ষণ ঘুমিয়ে পড়েছে মনে হয়। তো ঘুম পাচ্ছে ভালো, কোথায় গিয়ে ঘুমাচ্ছে? রুমে নেই কেন? তন্নি কোমরে হাত ঠেকিয়ে চোখ পিটপিট করে বলে, এটা কার রুম? আমার রুম। কেন, কি হয়েছে? তো তরি কেন এখানে থাকবে? এভাবে একটা যুবতী মেয়ে পরপুরুষের ঘরে থাকবে? ভ্রু কুচকায় ঋষ, বলে ওঠে, তরি এতদিন আমার কাছেই ছিল। এতদিনের কথা জানি না। জেম্মা বলেছে এখন তরি তার সাথেই থাকবে, তোমার রুমে ওকে দিবে না। বাড়ি ভর্তি লোকজন, অবিবাহিত ছেলে মেয়ে এক ঘরে থাকলে সবাই কি মনে করবে? তোমার তো কিছুই মনে হবে না, তরিকেই ছিছি করবে সবাই। এমনিতেও সন্ধ্যায় তোমার আর তরির কিসিং সিনখানা আমি দেখে ফেলেছি। ওটা এখন গিয়ে কি সবাইকে বলবো? হোয়াট দ্য, তুই লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে কিছুই না, তোমরা দরজা হাঁ করে খোলা রেখে এসব করবে, আর আমি দেখলেই দোষ। ঋষ বুঝতে পারে ব্যাপারটা। কথা বাড়ানোর প্রয়াস না চালিয়ে জিজ্ঞাসা করলো, এখন তরি কোথায়? কোন ঘরে ঘুমিয়েছে? জেঠাই আর জেম্মার ঘরেই আছে। বিরক্ত হয় ঋষ। এত এত ঘর থাকতে ডক্টর রেহেনার সাথেই ঘুমাতে হলো মেয়েটার। নাকমুখ কুচকে সেদিকে হাঁটা ধরলো সে। ও ঘরের ভেতরে প্রবেশ করবে না ও। বাইরে থেকে এক পলক তরিকে দেখে আসবে ও। ভাবনা অনুযায়ী সে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো দরজাটা বন্ধ। অগত্যা আর কোনো উপায় না পেয়ে দরজা দুইটি টোকা মারল সে। ভেতর থেকে ডক্টর রেহেনা দরজা খুলে দিল। তাতে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ঋষ জিজ্ঞাসা করলো, তরিকে এখানে কেন এনেছেন? ওর ঘুম পাচ্ছিল তাই নিয়ে আসছি। ঘুমাচ্ছে কেন? আপনি তো জানেনই তরি আমার সাথে ঘুমায়, হঠাৎ এত দূরত্বে রাখার কি প্রয়োজন? তোমরা বিয়ে করেছো? না।
আমি জানি তোমরা একসাথে থাকো, কিন্তু এখানে তুমি কি চাও তোরির সামনে আঘাত লাগুক? তা কেন চাইবো আমি? তাহলে কয়দিন ওকে এখানে ঘুমাতে দাও, অন্তত যতদিন না বিয়ে করছো ততদিন। আদৌ কি তুমি তাকে বিয়ে করবে তো? ঋষ কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে। বড়সড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো কিছুক্ষণ চিন্তা, তারপর ধীরে সুস্থে বলে, ওর যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিনই আমি ওকে বিয়ে করব। সেটা কবে হবে? এপ্রিলের 17 তারিখ। ডক্টর রেহেনা মুচকে হেসে বলে। আজ 16 এপ্রিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে আবারও ঋষকে বলে ওঠে, 11:56 বেজেছে, আর মাত্র 4 মিনিট পরই 12টা বাজবে, অর্থাৎ তোরি 18তে পড়বে। ঋষ চমকায়, খেয়াল ছিলই না এমন কিছু তার। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতের জন্যই আপনার কাছে তরিকে ছেড়ে গেলাম, কাল থেকে আর দিব না। এতটুকু বলেই ঋষ জায়গা ত্যাগ করলো। অপেক্ষা করতে লাগলো একটি প্রহরে। ডক্টর রেহেনা দরজা বন্ধ করে এগিয়ে যায় বিছানার দিকে। দেখতে পায় তরি পিটপিট করে তাকিয়ে আছে। হয়তো শব্দে ঘুম হালকা হয়ে গেছে ওর। রাদীপকে আজ অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে ডক্টর রেহেনা। তরি ঘুম চালানো কণ্ঠে জিজ্ঞাসা করে, আম্মা, বলো মা। কে এসেছিল? ঋষ তোমাকে খুঁজছে। ও, ঋষকে তো বলেই আসিনি আমি যে এ ঘরে ঘুমাচ্ছি। সেই জন্যই তো ওর কাছে নিতে এসেছি। প্রতিদিনের অভ্যাস। কি প্রতিদিনের অভ্যাস? কে আবার তোমার সাথে ঘুমাবে? ও মা, এটা আবার প্রতিদিনের অভ্যাস কি করে হলো? উনি কি প্রতিদিন আমার সাথে ঘুমায় নাকি? ডক্টর রেহেনা ভ্রু কুঁচকায়, জিজ্ঞাসা করে, ঋষ তোমার সাথে ঘুমাবে না? না তো, উনি তো আমার পাশের রুমে ঘুমায়, আমার সাথেই বা কেন ঘুমাবে? কখনই ঘুমায়নি তোমার সাথে? না তো, প্রথম থেকে তো আমার পাশে যে রুমটা আছে সেখানে ঘুমায়। তার মানে তোমার আর ঋষের মধ্যে তেমন কিছু হয়নি? কেমন কিছু? মানে তোমাদের মধ্যে কোনো ইন্টিমেটই হয়নি? ঋষ তোমার সাথে কিছু করেনি? না তো, ওসব কেন করতে চাইবে উনি? উনি তো ভালো লোক। তাহলে সেদিন রেস্টুরেন্টে তোমাকে যে কিস করলো? সেটা তো আমি নিজেও জানি না। ডক্টর রেহেনা যেন বিশ্বাসই করতে পারছে না। রিস তার মানে তাকে জ্বালানোর জন্যই এমন মিথ্যা কথা বলে গেছে সামনে। পরদিন সন্ধ্যায় রিস আবারও রাদিমদের বাড়িতেই ফিরে আসে। সকালে যাওয়ার সময় তরিকে বলে গেছে বিকেলে এসে ম্যানশনে নিয়ে যাবে তাকে। একটা শাড়িও দিয়ে গেল পরে রেডি হয়ে থাকার জন্য। সেই মতো তরি সেই বিকেল থেকেই তৈরি হয়ে বসে আছে লাল শাড়িটি পরে, কিন্তু রিস আসার নাম নেই। বেশ অনেকটা সময় বসে থাকতে থাকতে ঘুম হানা দেয় তরির চোখে। খাটের কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে মেয়েটি। ঘুম ভাঙে প্রায় রাত 8টার দিকে। সজাগ হতেই খেয়াল হলো ঋষকে এখনও আসেনি তাকে নিতে। কথাটা মাথায় আসতেই লাফিয়ে উঠে বসলো তরি। খাট থেকে নামতে গিয়েই খেয়াল হলো তার পাশে একটা ছোট্ট র্যাপিং করা জিনিস। ভ্রুকুচকে হাতে নেয় তরি সেটি। উপরে ছোট্ট চিরকোটে লেখা শুভ জন্মদিন সুশ্রুতি। আলতো হাসে তরি। রিস জানে আজ তরির জন্মদিন। উৎফুল্ল হয়ে গিফটখানা খুলল তরি। একটি উপন্যাসের বই, নাম বউ হবে আমার। ভ্রুকুচকে তাকায় তরি। রিস তাকে এটা কেমন বই দিল, রিসকে জিজ্ঞাসা করে নেওয়া যাক ভেবেই বইখানা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো তরি। করিডোর থেকে নিচতলায় রিস সহ বাকি সবাইকে দেখে সিঁড়ি বেয়ে নেমে আসে সে। রিস তরিকে নামতে দেখি এগিয়ে গিয়ে দাঁড়ায় সিঁড়ির দোরগোড়ায়। তরি সাথে সাথেই বইটা এগিয়ে প্রশ্ন করে, এই বইটা আপনি আমায় কেন দিয়েছেন রিস? রিস মুচকি হাসে। ইউ আর 18 নাও। বলতে বলতেই রিস দুহাত এগিয়ে তরির শাড়ির আঁচলখানা দিয়ে মাথায় ঘোমটা টেনে দেয়। চোখে চোখ রেখেই মোহনীয় কণ্ঠে বলে ওঠে, বউ হবে আমার তরি। তরির চোয়াল ঝুলে যায়। আদেও ঠিক শুনছে তো সে? কিছু সময় নীরবতা ছাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে ও, আপনি সত্যিই আমায় বিয়ে করবেন? রিস চোখের পাতা ঝাপটে হ্যাঁ বোঝায়। আমাকে আপনার বউ বানাবেন? রিস এবার উপর নিচ মাথা ঝাঁকায়। আপনি সত্যি বলছেন? রিস পেছনে ঘাড় ফিরিয়ে ইশারা করে দেখায়। ওই যে কাজী সাহেব অপেক্ষা করছে তরি। তরি পেছন ফিরে কাজী সাহেবকে দেখে অবাক হয়ে প্রশ্ন করে, আজই? এক্ষুনি।
হঠাৎ কিছু বিষাক্ত সত্য মনে পড়তেই তরির চেহারায় ভীত ভাব দেখা দেয়। আপনি কি ওই আকসারের মতো আমার সাথে? ঋষ দ্রুত তরির ঠোঁটের উপরে নিজের তর্জনী ঠেকায়। হুশ, ওসব একদম ভাববে না তরি। আমি তোমাকে একটু কষ্ট দেব না, যত্ন করে লুকিয়ে রাখবো বুকের ভেতর, কখনো কষ্ট দেব না। সত্যি বলছেন? শত সত্যি। আসলে আজ আমাদের বিয়ে? ঋষিবার হেসে ফেলে, আর কিছু না বলে তরির হাত আলতো করে ধরে এগিয়ে গিয়ে বসে সোফায়। কাজী সাহেবকে ইশারা করতেই তিনি বিয়ে পড়ানো শুরু করেন। এভাবেই হুট করে কেমন যেন দমকা হাওয়ার মতো তরির জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল, সম্পূর্ণ কল্পনার বাইরে গিয়ে। ডিনার সেরে তন্নি তরিকে নিয়ে এলো ঋষের ঘরে। বিছানার দিকে নজর পড়তেই দেখলো সেখানে সাদা বেডশিটের উপরে গোলাপের পাপড়ি দিয়ে বড় করে হার্ট শেপ বানানো। সময়ের অভাবে বেশি কিছু করা সম্ভব হয়নি। ঋষও বারণ করেছিল, কিন্তু কাজিনরা একটু হলেও চেষ্টা করেছে। তরিকে বিছানায় বসাতে গেলেই তরি তিন্নিকে বলল, 2 মিনিট আপু, গরম লাগছে আমার, আগে শাড়িটা চেঞ্জ করে নেই, তারপর ঘুমাবো। তিন্নি তাকে থামিয়ে বলে, এই না, শাড়ি চেঞ্জ করবে মানে কি? আজ তো ভাইয়া তোমাকে চেঞ্জ করিয়ে দেবে, বাসর রাত না আজ। তরির চোয়াল ঝুলে যায়। ঋষ কি সত্যিই তার সাথে শোবে? কি হলো, কি ভাবছো? তরি মেকি হাসে বলল, কিছু না। ঠিক আছে, তুমি থাকো, একটু পরেই ভাইয়া আসবে। এইটুকু বলেই তন্নি বেরিয়ে যায় রুম থেকে। বেশ কিছুক্ষণ পর ঋষ ঘরে ঢুকে চারদিকে পর্যবেক্ষণ করে, কিন্তু তরি কোথায়? ওয়াশরুমে গেছে হয়তো। এই ভেবে ঋষ দরজায় খিল দিয়ে এসে খাটের কোণে বসে। বিছানার দিকে তাকাতেই বিরক্তিতে নাক কুঁচকে ফেললো। বিচ্ছুগুলো কে মানা করলেও কোনো লাভ হয়নি। বেশ অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর তরির আগমন হচ্ছে না দেখে ঋষ এবার উঠে ওয়াশরুমে চেক করতে লাগলো, কিন্তু এ কি, তরি তো সেখানে নেই, বাইরে গেছে। না, বাইরে হলে তো তন্নি বলতো তাকে, তাহলে কোথায় গেল মেয়েটা? হঠাৎই কাবার্ডের দিকে চোখ যেতেই থেমে যায় ঋষ। কাবার্ডের দরজার ফাঁক দিয়ে তরির পরনের শাড়ির আঁচলটা একটু বেরিয়ে আছে। ঋষ ভাবলো হয়তো তরি চেঞ্জ করে শাড়িটা আবারও কাবার্ডে তুলে রেখেছে। আজব, না ধেয়ে এভাবে ভরে রেখেছে কেন মেয়েটা শাড়ি? এই ভেবেই শাড়িখানা বের করার রাখার উদ্দেশ্যে কাবার্ড খুলতে ঋষির মাথায় হাত। নিচে তাকে গুটিসুটি হয়ে হাঁটু ভাঁজ করে হেলান দিয়ে ঘুমিয়ে আছে তরি। ভেতরে গরম ভাবে ঘামে ভিজে একাকার সে। এখানে কেন লুকিয়ে ঘুমাচ্ছে মেয়েটি? 2 হাত বাড়িয়ে তরিকে পাজা করে তুলে নিতে গেলেই তরি হক চুকিয়ে জেগে উঠল। ঋষকে নিজের এত কাছে দেখে মেয়েটা জ্বর ভয় চড়ানো কণ্ঠে বলতে লাগলো, ছুবেন না আমায়, আমার ভয় করছে। ঋষ প্লিজ কিছু করবেন না। তরি, কি হয়েছে তোমার? এমন কেন করছো? এটা আমি, দেখো কোনো ভয় নেই। কি হয়েছে বলো? আপনি আমার সাথে ওসব করার জন্য নিয়ে যাচ্ছেন, তাই না? কিচ্ছু করছি না আমি তরি, তুমি আসো, বাইরে আসো। লক্ষ্মী মেয়ে না তুমি, আসো। ট্রাস্ট মি, কিচ্ছু করব না। দেখো তুমি ঘেমে গেছো। না না না, আমি বের হব না। তিন্নি আপু বলেছে আপনি আমার শাড়ি। কিচ্ছু করব না সোনা, আসো। বলতে বলতেই তরিকে পাজা কোলে তুলে নিয়ে খাটের উপরে এনে বসায় ঋষ। আমার ভয় তুমি ওখানে লুকিয়েছিলে, পাগলি মেয়ে। তরির মাথা রইয়ে বসে থাকে। ঋষ নিজ হাতে তরির ঘামাক্ত মুখখানা মুছে দিয়ে 2 হাতে তার গাল আগলে ধরে। কপালের ঠিক মাঝ বরাবর একখানা চুমু খেয়ে কোমল কণ্ঠে বলে, শাড়ি চেঞ্জ করে নাও তরি, তারপর ঘুমিও। তরি উঠে দাঁড়ায়। ঋষের কথা মতোই শাড়ি পাল্টে শুধু জামা পরে আসে। ঋষ তাকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় আলতো হাতে বিলি কেটে দিতে থাকে। তরি এতে বাধা দেয় না। ঋষ লাইট নেভাতে গেলেই তরি চেঁচিয়ে ওঠে, লাইট থাক। ঋষ মারল। সেই রাতে আর বাতি নেভানো হয়নি ঘরের। ওভাবেই টুকটাক কথার মাঝে তরিকে স্বাভাবিক করে তুলতে তুলতে ঘুম পাড়িয়ে দিল সে। সকালে ঘুম ভাঙতেই তরি নিজেকে ঋষের বাহুডোরে আবিষ্কার করলো। কেমন আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে তরিকে। এই ছোঁয়ায় কোনো কামনার লেশ খুঁজে পায়নি তরি। ইস, কাল রাতে শুধু শুধুই লোকটাকে ভয় পেয়েছিল সে। মুখখানা উঁচু করতেই তরির দৃষ্টি আটকালো ঋষের পুরুষালী ঠোঁটের দিকে। চাপ দাড়ি ভর্তি মুখের মধ্যে ঠোঁটখানা, বেশ আকর্ষণীয় বটে ঋষের। তরি আলতো হাসে। এই ঠোঁট শুধু তার অধিকার, শুধু তারই নয়, এই পুরো মানুষটাকেই তরির অধিকার সারা জীবনের জন্য। মুচকি হেসে তরি এগিয়ে গিয়ে ঋষের ঠোঁটে ঠোঁট ডোবায়। হঠাৎই অনুভব করে ঋষের হাতে বাঁধন হালকা শক্ত হয়ে লোকটা জেগে আছে।
মাথায় আসতেই তরি দ্রুত সরে যেতে নেয়, কিন্তু রিশ এবার আর ছাড়ে না তাকে। এক হাতে মাথার পিছনে গলিয়ে নিতেই তরির ঠোঁট বেসামাল চুমু খেতে থাকে। শিহরণে কেঁপে ওঠে তরি বারবার। রিশ এবার বেসামাল হাতে তরির কামিজ ভেদ করে পাতলা কোমর ছুঁয়ে দেয়। মেয়েটির শীর্ণকায় খামচে ধরে রিশের বক্ষ পাশের দিকটায়, নখ ডেবে যায় রিশের চামড়ায়। রিশ ঠোঁট ছেড়ে হাঁপাতে হাঁপাতে বলে, ডোন্ট সিরিয়াস মি তরি। তুমি এভাবে আমার ঘুমের সুযোগ নিতে এলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো নিজের প্রতি। কিছু একটা হয়ে যাবে তরি, ভয় পাবে তুমি। তরি সরে আসে না, লাজুকতায় মাথা নুইয়ে বলে। আপনি চান কিছু হোক? রিশ চোখ মেলে তাকায় সরাসরি তরির মুখের দিকে। তুমি ভয় পাবে না? আমার বিশ্বাস আছে আপনি আমায় কষ্ট দেবেন না। একটু তো কষ্ট সয়ে নেব আমি। সত্যি? কিন্তু একটা শর্তে, আম্মুর সাথে স্বাভাবিক হতে হবে আপনার। ওনাকে আবার ছোটবেলার মতো মা বলে ডাকতে হবে। রিশের চোয়াল শক্ত হয়ে আসে। নিজের উপর থেকে তরিকে সরিয়ে সাইডে নামায় সে। তরি বুঝে রিশের রাগ, একটু এগিয়ে এসে কোমল কণ্ঠে বলে, উনি আপনাকে খুব মিস করে রিশ, আপনার জন্য কান্না করে। তার তো আর কোনো সন্তান নেই আপনি ছাড়া। একটা বার ওনাকে ক্ষমা করে দিন না রিশ। উনি নিজের ভুলের জন্য অনুতপ্ত, সত্যি। রিশ বিছানা থেকে নামতে নামতে বলে ওঠে, ফার্দার আর এই বিষয় নিয়ে কিছু বলবে না তুমি আমার সাথে। আমি পারবো না সেটা। তরিও গাল ফুলিয়ে রাগ নিয়ে বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আর আপনার সাথে থাকবো না। আম্মুর রুমেই থাকবো আমি, আর আপনার সাথে মেনশনেও ফিরবো না, আর এখানেই থাকবো। সারাটা দিন ওভাবেই কাটলো রিশের। দুপুর পর্যন্ত তরির পিছনে ঘুরঘুর করেও কোনো লাভ হয়নি ওর। শেষমেশ বিরক্ত হয়ে বিকেলের দিকে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাতে প্রায় 10:30টার দিকে বাড়ি ফিরে আসে সে। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসে কিচেনে তাকিয়ে দেখে ডক্টর রেহেনা তার চাচি সহ তরিও আছে। স্বাভাবিকভাবেই হাত ধুয়ে প্লেট নিতে নিতে জোর গলায় ডাকে, মা, ও মা, দ্রুত খাবার দাও, খিদে পেয়েছে আমার। এমন অপ্রাসঙ্গিক কথা খানা কানে যেতেই চমকায় উপস্থিত সকলেই। ডক্টর রেহানা কিচেন থেকে হাঁ হয়ে রিশের দিকে তাকিয়ে থাকে। তাকে এমন হয়ে থাকতে দেখে রিশ আবারও ডেকে ওঠে, কি হয়েছে? খাবারটা দিয়ে যাও না। এই মা। ডক্টর রেহানার চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। দ্রুত হাতে তা মুছে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে তিনি। এক্ষুনি দিচ্ছি বাবা। আজ তার খুশির দিন। এতগুলো বছর পর তার ছেলে তাকে ডেকেছে। এটা নিশ্চিত তরিরই কাজ। মেয়েটা তার ঘরে যেন লক্ষ্মী হয়েই এলো। ডিনার শেষে রুমে ফিরেই রিশ এগিয়ে গিয়ে পেছন থেকে তরির কোমর চড়িয়ে ধরল। তরির কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, এবার তো আর রাগ থাকার কথা না, তাই না? তরি আলতো হাসে। তাহলে এবার আমার প্রাপ্যটা দিয়ে দিন আজ। বলতে বলতেই তরিকে নিজের দিকে ঘোরায় রিশ। তরির লজ্জারাঙা মুখটা দেখে দিশেহারা রিশ। হুট করেই তরির ঠোঁটে ঠোঁট ডুবায় সে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিকে মোহনীয় কণ্ঠে বলে, ডোন্ট অ্যাফ্রেড তরি, অনেক আদর দিব তোমায়, একটু কষ্ট দিব না আজ আমি তোমায়। একটু সয়ে নিও সোনা। আজকের পর আমার প্রতিটি শিরায় তোমার বাহিকা থাকবে। তোমার হৃৎপিণ্ডের বারবার কম্পনের ফল আমি হব বউ। টেক মি ইন ইউ প্লিজ, টেক মি ইন ইউ প্লিজ সোনা। বলতে বলতেই তরির গলায় মুখ ডোবায় রিশ। গভীর হতে থাকে তাদের ভালোবাসার ছোঁয়াগুলি। সেই সাথে রচিত হতে থাকে রিশ তরির কাব্যিক এক কল্পকথা।